একই কাগজে ১ বছর পর আবারও স্বাক্ষর দিচ্ছে নীলাদ্রি। পার্থক্য শুধু এটুকুই, ১ বছর আগে নিজের সব অনুভূতি দিয়ে বিয়ের স্বাক্ষর, আর এখন ডিভোর্স। কিন্তু তার কোনো মায়া বা আফসোস হচ্ছে না, বরং মনে হচ্ছে সে অবশেষে মুক্তি পেতে চলেছে। নীলাদ্রি সাইন করার আগে বিপরীত দিকের লোকটা দেখে এক পলক তাকালো। সারসকে দৃষ্টি একও হতেই নীলাদ্রি মাথা নিচু করে খুব দ্রুতই সাইনটা করে দিল। হ্যাঁ, এখন থেকে সে ডিভোর্সি। আজ থেকে তাকে সমাজে কলঙ্কের দাগ লাগিয়ে চলতে হবে। নীলাদ্রির সাইন করা শেষ হতেই কাগজটি বিপরীত দিকে বসা লোকটিকে বাড়িয়ে দিয়ে সেও সাইন করে নিল। আরিয়ান কাগজে কলম বসানোর আগে একবার নীলাদ্রির দিকে তাকালো। নীলাদ্রি তার দৃষ্টি অন্যদিকে ফিরিয়ে ফেলল। তার এই মানুষটার চোখের দিকে তাকানোর মতো সাহস নেই। এই চোখের দিকে তাকালে তার মন ক্ষতবিক্ষত হয়ে যায়। এরপর লোকটিও খুব তাড়াহুড়োর সহিত সাইনটা করে দিল। নীলাদ্রি একটা মলিন শ্বাস ফেলল। এতদিনে লোকটির প্রতি মায়া জন্মে গিয়েছিল, তবে পাশাপাশি স্বস্তির শ্বাসও ফেলল। অবশেষে সেই তিক্ততাপূর্ণ জীবনটা থেকে মুক্তি পেল। কিন্তু তবুও এই মানুষটা তার অভ্যাসে পরিণত হয়েছিল। মানুষটাকে কি বলতে পারবে? নীলাদ্রির বুক ছিঁড়ে এক তপ্ত শ্বাস বেরিয়ে এলো। কোর্ট থেকে বেরিয়ে বাবার হাত ধরে গাড়িতে ওঠার উদ্দেশ্যে দরজা খুলতেই পিছন থেকে সেই অতি চিরচেনা ডাকটা শেষবারের মতো কানে বাজতেই নীলাদ্রি এক মুহূর্তের জন্য সব ভুলে গেছে, পেছনে তাকালো। আরিয়ান একটু এগিয়ে নীলাদ্রির কাছ থেকে দূরত্ব বজায় রেখে দাঁড়িয়ে বলে উঠল, ভালো থেকো। এই ১ বছর অনেক কষ্ট দিয়েছি তোমাকে, পারলে মাফ করে দিও। নীলাদ্রি কিছু না বলে দাঁড়িয়ে রইল। কেন জানি এই মানুষটার এমন নরম কণ্ঠ শুনলে সেই মানুষটার করা পাশবিক অত্যাচার সব ভুলে যেতে ইচ্ছে করে। নীলাদ্রির হুঁশ ফিরল যখন তার বাবা রেগে আরিয়ানকে থাপ্পড় মারল। তোমার লজ্জা করে না? আমার মেয়ের জীবন শেষ করে আবার ভালো থাকতে বলছো? আমারই বলছিল, ভালোবেসি মনে করে তোমার হাতে মেয়ে দিয়ে। আজ থেকে আমার মেয়ের সাথে তোমার সব সম্পর্ক শেষ। আমার মেয়ের আশেপাশেও যেন তোমাকে আর কখনো না দেখি, মনে থাকে যেন। আরিয়ান নেহাল আহমেদের কথা শুনে আর কোনো জবাব দেওয়ার সাহস পেল না। নেহাল আহমেদ হনহন করে গাড়ির পাশে এসে দরজা খুলে নীলাদ্রির উদ্দেশ্যে বলে উঠল, যা মা, গাড়িতে ওঠ। নীলাদ্রি বিনা বাক্য ব্যয়ে গাড়িতে উঠে বসতে অন্য পাশে তিনিও উঠে পড়ার পর গাড়ি ছেড়ে দিল। গাড়ি ছেড়ে দিয়ে কোর্টের গেট পেরিয়ে আসতে নীলাদ্রি জানালা দিয়ে পার্কিং প্লেসে আরিয়ানের গাড়িটির দিকে তাকালো। আরিয়ান ড্রাইভিং সিটে বসে নীলাদ্রিদের গাড়িটির দিকেই তাকিয়ে রয়েছে। নীলাদ্রিদের গাড়ি গেট পেরিয়ে চলে আসতেই সে শেষবারের মতো পিছনে জানালা দিয়ে তাকিয়ে আরিয়ানকে দেখে নিল। আরিয়ানও ততক্ষণে গাড়ি ছেড়ে দিয়েছে। দুইটা গাড়ি একে অপরের বিপরীত দিকের রাস্তা দিয়ে চলে যাচ্ছে। এই গাড়ির মতোই আজ থেকে নীলাদ্রি আরিয়ানের গন্তব্য ভিন্ন, আর কোনো সম্পর্কের বাধা নেই। নীলাদ্রি পেছন ফিরে চোখ মুছে নিল। সে তো মানুষটাকে ভালোবাসতে চেয়েছিল, তবুও কেন মানুষটা তাকে আপন করে নিতে পারল না? হয়তো তার নিয়তিই খারাপ ছিল। নেহাল আহমেদ মেয়েকে এক হাতে জড়িয়ে ধরলেন। নীলাদ্রি বাবার বুকে গুটিসুটি মেরে বসে রইল। সে বুঝতে পারছে হয়তো বাবারও ভীষণ মন খারাপ, কারণ তিনিই তো জোর করে নীলাদ্রিকে বিয়ে দিয়েছিল নিজেরই বন্ধুর ছেলের সাথে। তখন সবেমাত্র উচ্চ মাধ্যমিক দিয়েছে নীলাদ্রি। তার ইচ্ছে সে অনেক পড়বে, একদিন বাবা মায়ের মুখ উজ্জ্বল করবে। কিন্তু বাবা তার এক বন্ধুকে কথা দিয়ে রেখেছিল যে তার একমাত্র মেয়েকে বন্ধুর ছেলের হাতেই তুলে দিবে। নেহাল আহমেদের বন্ধুর হঠাৎ করে ক্যান্সার ধরা পড়ল। এরপর আস্তে আস্তে শরীরের অবনতি হচ্ছিল। ঠিক তখনই তিনি বুঝতে পারলেন তার আর এই দুনিয়ায় বেশি দিন থাকা হবে না। সে মারা গেলে তার এতিম ছেলেকে কেউ দেখেও রাখবে না। তাই তিনি সিদ্ধান্ত নিলেন তার দুচোখ বন্ধ হওয়ার আগেই একমাত্র আদরের ছেলেটাকে বিশ্বস্ত কারো হাতে তুলে দিতে চেয়েছিলেন। তার একমাত্র কাছের বন্ধু নেহাল আহমেদের একমাত্র মেয়ে নীলাদ্রিকে সে দেখেছিল। অনেক ভদ্র একটা মেয়ে। একটু বেশি অসুস্থতা অনুভব হতেই তিনি বন্ধুকে বলে বিয়ে তোড়জোড় চালালেন যে তার একমাত্র ছেলেকে বিয়ে দিবে। আরিয়ান সব সময় থাকতো ঢাকায়। সে পড়াশোনা শেষ করে ওখানেই একটা ব্যবসা খুলে ওখানেই থাকতো। বাবার মৃত্যুশয্যায় দেখতে এসে বাবার শেষ কথা অনুযায়ী ইচ্ছের বিরুদ্ধে নীলাদ্রির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হলো। ঠিক একইভাবে নীলাদ্রিও সে বিয়েতে রাজি ছিল না। তার সবচেয়ে বড় ইচ্ছেটাই যে অপূর্ণ রয়ে যাবে। তার উচ্চশিক্ষিত হওয়ার ইচ্ছে, আর তার চেয়ে বড় কথা, একজন অজানা মানুষের সাথে হুট করে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে সে চায়নি। কিন্তু আঙ্কেলের এই অবস্থায় রাজি না হয়ে কোনো উপায় ছিল না। তাই এই একরকম ইচ্ছের বিরুদ্ধে গিয়ে ঘরোয়াভাবে বিয়েটা সম্পূর্ণ হয়ে যায়। বিয়ের পর দিনই আরিয়ান যখন ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছিল, তখনই তার বাবা রেগে গিয়ে আরও বেশি অসুস্থ হয়ে পড়েন।
এক পর্যায়ে ইচ্ছের বিরুদ্ধে থেকে গেল আরও কয়েকদিন। কিন্তু নীলাদ্রি আরিয়ানের মধ্যে সম্পর্কের কোনো উন্নতি হয়নি। আরিয়ান নীলাদ্রির সাথে কথাও বলেনি। আরিয়ানের বাবা এটা বুঝতে পেরে তার ছেলেকে ওয়াদাবদ্ধ করালেন যে তিনি যদি না থাকেন তখন মেয়েটিকে কোনো রকম যেন কষ্ট না দেয়, আর ঢাকায় তার সাথেই যেন মেয়েটিকে রাখে। আরিয়ানও আর উপায় না পেয়ে মাথা নাড়ালো। এরপর কয়েকদিনের ভিতরেই আরিয়ানের বাবা মারা যান। তখন আরিয়ান না চাইতেও নীলাদ্রিকে সহ ঢাকার উদ্দেশ্যে নিয়ে যায়। ঢাকায় নিয়ে যাওয়ার পরেও তাদের সম্পর্কের কোনো উন্নতি হয়নি। নীলাদ্রি মনে করলো হয়তো মানতে কষ্ট হচ্ছে, আস্তে আস্তে মেনে নিবে। সে সব কিছু ভুলে মানুষটার সেবা যত্নের দিকে সম্পূর্ণ ধ্যান দিল। কিন্তু মানুষটা নীলাদ্রির সাথে একটা কথাও বলার প্রয়োজন বোধ করতো না। আস্তে আস্তে বেড আলাদা হলো। এরপর ঢাকায় যাওয়ার পর পুরোপুরি রুমও আলাদা হয়ে গেল। উল্টো ঢাকায় গিয়ে মানুষটার মুখোশ খুলে গেল। সারাটা দিন নীলাদ্রি একা বাসায় পড়ে থাকে, তার কোনো খোঁজও নেয় না। মাঝরাতে আরিয়ান নেশা করে এসে নীলাদ্রি কিছু বললে গায়ে হাত তুলত। নীলাদ্রি বিয়ে হয়েছে তাই ভালোবাসা দিয়ে মানুষটাকে আগলে রাখতে চেয়েছিল সে, কিন্তু না, তার ধারণা ভুল প্রমাণিত হলো। মানুষটা তাকে চাই না। যদি হুঁশে থাকে নীলাদ্রিকে দেখিয়ে দেখিয়ে অন্য একটি মেয়ের সাথে কথা বলতো। নীলাদ্রি সব চুপচাপ সহ্য করলো। এভাবে অন্য একটি মেয়ের সাথে কথা বলা দেখে আর চুপ করে থাকতে পারলো না। সে রেগে গিয়ে একদিন মোবাইল নিয়ে ফেলায়। সেদিন রাতটা নীলাদ্রির জন্য কাল রাত মনে হয়েছিল। এতদিন হুঁশে না থেকেই মারত, সেদিন হুঁশে থেকেও বেধড়ক মেরেছে নীলাদ্রিকে। সকালে উঠেই সারা দেহ ব্যথায় চটপট করে উঠল। রক্তাক্ত শরীর নিয়ে নীলাদ্রির সকাল সকাল উঠে যেতে হয়েছিল আরিয়ানের নাস্তার ব্যবস্থা করার জন্য। নীলাদ্রি তবুও টু শব্দ না করে মানিয়ে নেওয়ার চেষ্টা চালিয়ে গিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত আর সফল হয়নি মেয়েটা। হঠাৎই কারো অনবরত ডাকার ফলে নীলাদ্রির হুঁশ ফিরতে দেখল বাবা তার পাশের দরজা খুলে দাঁড়িয়ে আছে। নীলাদ্রি আশেপাশে তাকিয়ে দেখতে পেল গাড়ি অনেক আগে তাদের বাড়ির সামনে থেমে আছে। গাড়ি থেকে ব্যাগ আর জিনিসপত্র নামানো শেষ। নীলাদ্রি কাল বিলম্ব না করে গাড়ি থেকে নামতেই নেহাল আহমেদ বলে উঠলেন, আস্তে ধীরে নাম মা। নীলাদ্রি বাবার দিকে তাকিয়ে গাড়ি থেকে নেমে পড়ল। সে গাড়ি থেকে নেমে বাড়িটার দিকে তাকালো। কতদিন পর এই বাড়িটাতে এসেছে। ঢাকায় যাওয়ার পর আরিয়ানা নীলাদ্রিকে এ বাড়িতে আসতে দেয়নি। বাবা মায়ের জোরাজোরিতে একবার এসেছিল, আসলেও সে নিজে সহ এসে দিনের ভিতরে আবার রওনা দিয়েছিল। নীলাদ্রি নিজের বাড়িটির দিকে তাকিয়ে প্রাণ ভরে একটা শ্বাস নিল। বাসায় ঢুকতে নীলাদ্রির মা মেয়েকে বুকে জড়িয়ে নিয়ে কেঁদে উঠল। ওনার কান্না দেখে নেহাল আহমেদ বিরক্তসূচক শব্দ করে ধমকে ওঠে, আহ রুবিনা, মেয়েটি সবেমাত্র ঘরে ঢুকলো আর তুমি তোমার প্যাঁচ প্যাঁচ শব্দ তুলে কেঁদে যাচ্ছ। রুবিনা স্বামীর কথা শুনে তেলে বেগুনে জ্বলে উঠল। তুমি চুপ করো তো, তোমার কারণেই আজ আমার মেয়ের জীবনের কলঙ্কের দাগ লেগে গেছে। নীলাদ্রি চুপচাপ রুমে ঢুকে দরজা বন্ধ করে দিল। মা বাবার এই খুনসুটিগুলো আগে ভালো লাগলেও এখন আর ভালো লাগছে না। তারা ঝগড়া থামিয়ে মেয়ের রুমের দরজার দিকে তাকিয়ে রইল অপলক দৃষ্টিতে। রুমে ঢুকে নীলাদ্রি ওয়াশরুমের কল ছেড়ে দিয়ে দোয়াকারে হাঁটু মুড়ে বসে পড়ল। মুখের উপর হাত চেপে ধরে কান্নায় ভেঙে পড়ল। তার জীবনটা এমন কেন হলো? কি দোষ ছিল তার? সমাজে এখন তার উপর কলঙ্কের দাগ লেগে গেছে। কেন তার জীবনটা এত কষ্টের হলো? সে তো চেয়েছিল সব কিছু ভুলে আরিয়ানের সাথে আবারও পথ চলতে, কিন্তু মানুষটা এমন কেন করলো? একটুও কি ভালোবাসা যায় না নীলাদ্রিকে? নীলাদ্রি তো ভালোবেসেছিল তাকে। আরিয়ান বাড়ি ফিরেই দরজা খুলতে একরকম নীরবতা, আবসা অন্ধকার দেখে বুক সিনসিন করে উঠল। সবসময় বাড়িটা আলোতে ভরেছিল। নীলাদ্রি সবসময় জানালার পর্দা সরিয়ে রাখত, আর আজ সব বিবদ্ধ। আরিয়ান গিয়ে সব জানালাগুলো খুলে পর্দা সরিয়ে দিতেই সম্পূর্ণ বাড়ি আগের মতোই আলোয় ঝিলমিল করে উঠল। আরিয়ান রুমে গিয়ে ফ্রেশ হওয়ার উদ্দেশ্যে ওয়াশরুমে পা বাড়ালো। ওয়াশরুম থেকে চুল মুছতে মুছতে বের হতেই মুখ ফসকে বলে উঠল, নীলাদ্রি, সকালে আয়রন করতে দিয়েছিলাম, সেই কাপড়টা কই রেখেছ? বলতে বলতেই থেমে গেল আরিয়ান। তার যে মনেই নেই নীলাদ্রিকে সে ডিভোর্স দিয়ে দিয়েছে, সে আর আসবে না এখানে। আরিয়ান আলমারি খুলতেই দেখলো সকালে আয়রন করতে দিয়েছিল সেই কাপড়টা সহ বাকি আরও সব কাপড়গুলো তাক তাক করে গুছিয়ে রাখা। কাপড়গুলো নিতে গিয়ে নীলাদ্রিকে একটু মনে পড়লো আরিয়ানের। হয়তো এতদিন বাসায় ছিল তাই নীলাদ্রিকে মনে পড়েছে। আর আরিয়ানের সব কিছু নীলাদ্রিই করতো, তাই প্রথম প্রথম নিজে নিজে এসব করতে একটু একটু মনে পড়েছে। সময়ের সাথে সাথে ঠিক হয়ে যাবে ভেবে নিজেকে বোঝালো আরিয়ান। ফ্রেশ হয়ে শুয়ে পড়লো আরিয়ান। ক্ষুধায় পেট সোসো করছে, কিন্তু এই মুহূর্তে উঠতে মোটেও ইচ্ছে করছে না। রিয়াকে একটা কল দিতে হবে। মেয়েটার সাথে আজ সারাদিন কথা বলতে পারেনি, হয়তো রেগে আছে।
রাতে নীলাদ্রি নিজেকে উপরে শক্ত করে পরিপাটি হয়ে বাবা মার সাথে খাওয়ার উদ্দেশ্যে টেবিলে গিয়ে বসল। নেহাল আহমেদ কিছুক্ষণ অপলক দৃষ্টিতে মেয়ের দিকে তাকিয়ে আছেন। তিনি এটা বুঝতে পারছেন না যে হঠাৎ মেয়েটা এত গোছালো কিভাবে হয়ে গেল। যাই হোক, তিনিও মনে প্রাণে এটাই চান যে তার মেয়ে যেন সামনে এগিয়ে যেতে পারে। নেহাল আহমেদ তাড়াতাড়ি করে তার স্ত্রীর উদ্দেশ্যে হাঁক ছাড়ল, কই গো, খাবার আনো তাড়াতাড়ি, আমার মেয়ের জন্য তার পছন্দের খাবারটা তাড়াতাড়ি গরম করে নিয়ে আসো। আনছি, একটু অপেক্ষা করো। রান্নাঘর থেকে নীলাদ্রির মায়ের প্রতি উত্তর আসলো। নীলাদ্রি চুপচাপ ভঙ্গিতে টেবিলে বসে আছে। সে মূলত স্বাভাবিক হওয়ার চেষ্টা করছে। আরিয়ানের সাথে তার এসব হয়তো কপালে লেখা ছিল, কিন্তু বাবাকে হয়তো মনে মনে অপরাধ বোধ ঘিরে ধরেছে। হাজার হলেও তিনি একজন বাবা হিসাবে মেয়ের ভালোই চাইবে, কিন্তু এটা হয়তো কপালের লিখন। তাই নীলাদ্রি যথেষ্ট পরিপাটি হয়ে থাকার চেষ্টা করছে, যাতে করে বাবা মা যেন কষ্ট না পায়। মা খাবার আনতেই তিনি আগে নীলাদ্রির প্লেটে খাবার তুলে দিল। আজ তিনি তার মেয়ের পছন্দের ইলিশ মাছ ভাজা করেছে। রুবিনা বেগম নীলাদ্রির প্লেটে খাবার তুলে দিয়ে মাছের কাঁটা বেছে দেওয়ার উদ্দেশ্যে মেয়ের প্লেটে হাত রাখতে নীলাদ্রি থামিয়ে দিল। থাক মা, আমি এখন মাছের কাঁটা বেছে খেতে পারি, বলে নীলাদ্রি নিজে নিজে মাছের কাঁটা বাছতে লাগলো। মেয়ের কথা শুনে নেহাল আহমেদ আর রুবিনা একে অপরের দিকে সাওয়াসাই করলো। তাদের মনটা নিমিষের মধ্যেই খারাপ হয়ে যায়। মেয়েটা আগে মাছ বেছে খেতে পারতো না, রুবিনা বেগমের মাছ বেছে দিতে হতো, তারপর নীলাদ্রি খেত। বিয়ের পর আরিয়ানের সাথে প্রথম একবার এসেছিল, তখনও মাছ বেছে দিতে হয়েছিল। এরপর আর আসা হয়নি। রুবিনা বেগমকে নেহাল আহমেদ চোখ দিয়ে ইশারা করে খেতে বসতে বলল। সে মলিন শ্বাস ফেলে বিপরীত পাশে চেয়ার টেনে খেতে বসল। নীলাদ্রি খাওয়া শেষ হতে উঠে যেতে গিয়ে বাবার ডাকে থেমে আবারও বসে পড়ল। হ্যাঁ বাবা, নেহাল আহমেদ মনে মনে নিজেকে প্রস্তুত করলেন। আফসোস, মেয়ের সাথে কথা বলতে এখন তার অপরাধ বোধ ঘিরে ধরেছে। তোর কোথায় গিয়ে জানি পড়তে ইচ্ছে ছিল? থাক বাবা, বাদ দাও। আমাদের একটা মাত্র মেয়ের ইচ্ছে পূরণ করব না? তুই বল। নীলাদ্রি একটা শ্বাস ফেলে প্রতি উত্তর করল। একটা মাত্র মেয়ের ইচ্ছেটাকে যদি আর একটা বছর আগে প্রাধান্য দিতে, তাহলে আজ এই দিনটা দেখতে হতো না। আর তোমারও মেয়ের সাথে কথা বলতে গিয়ে অপরাধ বোধ জেগে উঠত না বাবা। নীলাদ্রির কথা শুনে নেহাল আহমেদ মাথা নিচু করে ফেলল। তিনি মেয়ের প্রতি উত্তর কী দিবেন ভেবে পাচ্ছেন না। রুবিনা বেগমও চুপ হয়ে রইল। নীলাদ্রির হঠাৎই মনটা খারাপ হয়ে গেছে। সে ভেবেছিল বাবা মায়ের সাথে খেতে বসে ওনাদের অপরাধ বোধটুকু দূর করিয়ে দিয়ে বোঝাবে, যেটা নীলাদ্রির নিয়তিতে ছিল, কিন্তু উল্টো তাদের মনটা আরও খারাপ করে দিল সে। কি দরকার ছিল এসব বলার? নীলাদ্রি কিছুক্ষণ চুপ থেকে বেশি উঠল। ক্যালিফোর্নিয়াতে? কিন্তু এখন আর যাব না বাবা, তুমি পারলে এইখানে আশেপাশে কোথাও ভর্তি করিয়ে দাও। নেহাল আহমেদ মাথা তুলে বললেন, আমাদের মাফ করে দিস মা, আমি বুঝতে পারিনি এর শেষ এতটা খারাপ হবে। ভেবেছিলাম আশাদের মতো তার ছেলেও ভালো হবে, আর ছেলে শিক্ষিত, তাই তোকে ভালো রাখবে, কিন্তু বুঝতে পারিনি। আমরা চাই তুই এখানে না থেকে বাহিরে গিয়ে পড়াশোনাটা কর, তোর ইচ্ছেটা পূরণ কর। এসব আর বলিও না বাবা, হয়তো আমার কপালে এটাই লেখা ছিল, তুমি আমাকে এই শহরের বাহিরে কোথাও পড়াশোনার ব্যবস্থা করো, আমি হোস্টেলে থেকে পড়ব। তোমাদের মেয়ে এতটাই নরম নয় বাবা, আমি ঘুরে দাঁড়াবো, চিন্তা করিও না, আমি পারবো। আচ্ছা তুই রুমে গিয়ে শুয়ে পড় মা। নেহাল আহমেদের প্রতি উত্তর পেয়ে নীলাদ্রির মাথায় নেড়ে হেসে রুমের উদ্দেশ্যে পা বাড়ালো। কি দরকার ছিল তোমার এসব বলার? মেয়েকে এত দূরে কেন পাঠাচ্ছ নীলাদ্রির বাবা? পড়তে তো এখানেও পারবে, কি দরকার আমার মেয়েটাকে আবার অত দূরে পাঠানোর? রুবিনা বেগম নীলাদ্রির যাওয়ার পানে তাকিয়ে বলে উঠল। বাহিরে গিয়ে পড়ার ইচ্ছেটা নীলাদ্রির অনেক আগে থেকেই ছিল, বলা যায় ছোটবেলা থেকেই ওর এই ইচ্ছাটা, কিন্তু মাঝখানে আমার দোষে সব কিছু শেষ হয়ে গিয়েছিল। কিন্তু ও এখন এত দূরে আর যাবে না, তাই এই শহরের বাহিরে অন্য কোথাও ওকে পড়াশোনার ব্যবস্থা করে দিব। আর তুমি বুঝছো না, এই সমাজে থেকে আমার মেয়ে মানসিকভাবে আরও ক্ষতিগ্রস্ত হবে। এই সমাজে একজন মেয়ে 1 বছরের মধ্যে ডিভোর্সি মানে হচ্ছে মেয়েটাই খারাপ, অথচ ছেলের হাজার দোষ দেখলেও কেউ এসব বলবে না। উল্টো মেয়েটা ভালো মতো চলতে গেলেই সবাই হেনস্থা করবে। আমরা তো আর সবসময় ওর পাশে থাকতে পারবো না, যে মানুষের কথার জবাব দিব। আমি চাই না আমার মেয়ে ঘুরে দাঁড়াতে গিয়ে রাস্তাঘাটে এসব বাধা আমার মেয়েকে আটকাক, তাই সব ভেবে আমি এই সিদ্ধান্ত নিয়েছি। নেহাল আহমেদের কথায় রুবিনা বেগম চুপ হয়ে মলিন শ্বাস ফেলল, হয়তো সেও সেটা বুঝতে পেরেছে। রুমে ঢুকেই নীলাদ্রি দরজা বন্ধ করে চুপচাপ ঘুমানোর চেষ্টা করলো। ঘুমাতে গেলেই সব কথা একসাথে মনে পড়ে।
বড্ড অসহায় লাগে তখন নিজেকে। ঘুমটাও তখন স্বার্থপর হয়ে ওঠে। পাশের ঘরে শব্দ যাওয়ার ভয়ে যখন বালিশে মুখ গুজে গোঙাতে থাকে তখন বারবার মনে পড়ে যায় সেই মানুষটার কথা, যে নিঃস্বার্থভাবে ভালোবেসে শুধুই অবহেলা আর অত্যাচার জুটেছে। আচ্ছা, কাউকে মনে প্রাণে ভালোবেসে আগলে রাখার চেষ্টা কি অপরাধ? রাত গিয়ে ধরনীর বুকে সকাল নামে। নীলাদ্রি ঘুম থেকে উঠে নামাজ পড়ে নাই। ভোরের দিকে ঘুম আসাতে চোখগুলো লাল আকার ধারণ করেছে। নীলাদ্রি রুম থেকে বের হয়ে রান্নাঘরে গিয়ে কফি নিয়ে বেলকনিতে দাঁড়ালো। ভোরের সতেজ বাতাস গায়ে লাগতে এক অন্যরকম অনুভূতি হানা দিল তার। চোখ বন্ধ করে ভোরের স্নিগ্ধ হাওয়া অনুভব করল। আজ প্রায় 1 বছর পর আবারও আগের মতো অনুভূতি আসছে। এই 1 বছরের মধ্যে একবারও তার এই প্রিয় সময়টা একান্তভাবে উপভোগ করতে পারেনি। রাতে আরিয়ান দেরি করে বাসায় ফিরত, আর নীলাদ্রি আরিয়ানের জন্য খাবার নিয়ে অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়ত। ঘুমের মাঝে কারো থাপ্পড় খেয়ে উঠে বসতেই দেখত আরিয়ান চক্ষু লাল করে দাঁড়িয়ে আছে। তাড়াহুড়ো করে উঠে আরিয়ানকে খাবার দিতে সে খাবারও ভালো হয়নি বলে নীলাদ্রির মুখের উপর ছুঁড়ে মারত। একটাবার জিজ্ঞাসাও করতো না নীলাদ্রি খেয়েছে কিনা। আরিয়ান সবসময় অকথ্য ভাষায় নীলাদ্রিকে গালি দিত। নীলাদ্রি সবসময় চুপচাপ সয়ে যেত। সে ভাবত বিয়ে তো মানুষের একবারই হয়, কষ্ট করে মানিয়ে নিয়ে মানুষটাকে ভালোবাসলে বোধহয় মানুষটাও নীলাদ্রিকে বুঝতে পারবে। কিন্তু নীলাদ্রির ধারণা ভুল ছিল। আর কয়দিন গেলে নীলাদ্রি বোধহয় মারাই যেত। নীলাদ্রি একটা দীর্ঘশ্বাস ফেলল। না চাইতেও সবসময় সে স্মৃতিটা হানা দেয়। সে তাড়াতাড়ি চোখ মুছে নিল। আর ভাববে না এসব কিছু। এসব ভেবে ভেবে বাবা মাকে আর কষ্ট দিতে চায় না নীলাদ্রি। পূর্ব আকাশে লাল আভা ছড়িয়ে সূর্য উদিত হচ্ছে। নীলাদ্রি মুগ্ধ চোখে সেদিকে তাকিয়ে রইল। স্মৃতি হাতড়িয়ে বুঝতে পারল শেষ কবে এই দৃশ্যটা দেখেছে তার মনে পড়ছে না। তাই বোধহয় আজ মনে হচ্ছে এই প্রথম সূর্য উদিত হওয়ার দৃশ্য দেখছে নীলাদ্রি। একটু বেলা গড়াতেই নীলাদ্রি রুম থেকে রান্নাঘরে গেল। আজ সে নাস্তা বানাবে। চটপট নিজের কাজে লেগে গেল সে। সব কিছু তৈরি করা শেষ হতেই সেগুলো টেবিলে এনে রাখলো। ততক্ষণে বাবা মা দুজনেই উঠে গিয়েছে। রুবিনা বেগম তাড়াহুড়ো করে রান্নাঘরে ঢুকতেই দেখতে পেল নীলাদ্রি প্লেট সাজিয়ে সেগুলো নিয়ে বের হচ্ছে। কী রে মা, প্রতিদিন তো তুমিই করো, আজ না হয় আমিই করি। রুবিনা বেগম মেয়ের দিকে তাকিয়ে রইল। যে মেয়েকে 1 বছর আগে হাজার জোর করেও কোনো দিন সকালে ঘুম থেকে তুলতে পারত না, সে মেয়ে এখন ডাকার আগে ভোরে ঘুম থেকে উঠে সংসারের নাস্তা পানি বানিয়ে নিচ্ছে। মা, খেতে আসো। মেয়ের ডাকে রুবিনা বেগমের হুঁশ ফিরল। সে পিছন ফিরে তাকিয়ে দেখল নেহাল আহমেদও এসে বসেছেন টেবিলে। তিনিও মেয়ের কাজ কারবার দেখে স্ত্রীর দিকে তাকালেন। এরপর একটা মলিন শ্বাস ফেলে খাওয়ার দিকে মনোযোগ দিলেন। খাওয়া শেষ হতে নীলাদ্রি সব জিনিস রান্না করে নিয়ে একা একা ধুয়ে মুছে গুছিয়ে রুমে এসে বসল। সে নিজেকে যথাসম্ভব ব্যস্ত রাখার চেষ্টা করছে, তবুও সময়ে অসময়ে সব মনে পড়ে যায়। আর মাত্র কয়েকদিন, এরপর হোস্টেল জীবন আর পড়াশোনা নিয়েই ব্যস্ত হয়ে পড়বে নীলাদ্রি। কেটে গেল আরও কয়েকদিন। এরই মধ্যে নেহাল আহমেদ নীলাদ্রির ভর্তির জন্য সব ব্যবস্থা করে ফেলেছেন। নীলাদ্রিও বাবা মার কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়ল। ডিভোর্সের পর নীলাদ্রি বাসা থেকে আর বের হয়নি। আজ হোস্টেলে যাওয়ার পথে রাস্তাঘাটে সবাই নীলাদ্রিকে ভিন্ন নজরে দেখছে। সে সেটা ওদের দিকে না তাকিয়ে বুঝতে পেরেছে। চায়ের দোকানের পাশ দিয়ে যাওয়ার সময় এক মধ্যবয়স্ক মহিলা আরেকজনের সাথে রাস্তায় দাঁড়িয়ে কথা বলছিল। তিনি নীলাদ্রির দিকে আর চোখে তাকিয়ে নেহাল আহমেদকে উদ্দেশ্য করে বলে উঠল, কি গো বাইসাব, শুনলাম তোমার মেয়েকে নাকি তালাক দিয়ে দিছে। এত ভালো ছেলে তালাক দিয়ে দিল? তোমার মেয়েটাকে তো আগে দেখতে ভদ্রই মনে হতো। বলতেই দোকানের মানুষগুলোর দৃষ্টি নীলাদ্রির উপর পড়ল। নেহাল আহমেদ জবাব দেওয়ার জন্য মুখ খুলতেই মহিলাটি আবারও বলে উঠল, বলছি কি, আমার কাছে একটা সম্বন্ধ আছে। এই ধরো একটু বয়স হয়েছে আর কি, কিন্তু তোমার মেয়েকে সুখে রাখবে। মেলা টাকা পয়সা আছে, ছেলে মেয়ে সব বিদেশে সেটেল। তোমার মেয়ে রাজরানীর মতো থাকবে, সুখে থাকবে। বলতেই চায়ের দোকানে বসা অন্যরা সহ হাসাহাসি করতে লাগলো। নীলাদ্রির রাগে অপমানে মাথা নিচু করে ফেলল। নেহাল আহমেদ মেয়ের দিকে একবার তাকিয়ে রেখে কিছু বলার উদ্দেশ্যে পা বাড়াতে যেতেই নীলাদ্রি বাবার হাত ধরে ইশারা দিয়ে অনুনয় করল যাতে কিছু না বলে। নেহাল আহমেদ মেয়ের চোখের দিকে তাকিয়ে রাগটা কোনো মতে হজম করে নিলেন, কিন্তু ভিতরে ভিতরে তারও রক্তক্ষরণ হচ্ছে। নীলাদ্রি মাথা উঁচু করে মহিলাটির উদ্দেশ্যে সেখানে পা বাড়ালো। আন্টি, শুনছি আপনারও তো একটা মেয়ে আছে। যদি আজ আমার জায়গায় আপনার মেয়েটা থাকতো, বলা তো যায় না কার কপালে কি লেখা আছে। আজ থেকে 1 বছর আগে এই দিনে আমি অবিবাহিত ছিলাম।
ঠিক আপনার মেয়ের মতোই চলতাম ফিরতাম, কিন্তু দেখুন 1 বছর পর আমার কি নিয়তি। হতেও তো পারে আপনার মেয়েরও আগামী বছর এই দিনটা দেখতে হবে। তখন এই আপনার মতো আপনার মেয়েকে কেউ যদি এমন প্রস্তাব দেয় তখন আপনার কেমন লাগবে? বলতে মহিলাটির চেহারা ভীতিগ্রস্ত হতে দেখা গেল। নীলাদ্রি মহিলাটির এমন ঘন মেঘের চেহারা দেখে তাচ্ছিল্য হাসল। না না, ভয় পাবেন না আন্টি। আমি শুধুমাত্র আপনাকে একটা উদাহরণ দিয়ে বুঝিয়েছি, যাতে করে আপনার মনে একটু হলেও অনুশোচনা আসে। ভাবেন আপনার কথায় আমার বাবার কেমন লাগলো। আর জানেন তো আন্টি, আমি মোটেও ভেঙে পড়িনি, কিন্তু সমাজে চলতে ফিরতে গিয়ে আপনাদের মতো মানুষের কথা শুনে একটা মেয়ে ভেঙে পড়তে বাধ্য। আপনারা জানেন না, শুধুমাত্র আপনাদের কারণেই একটা মেয়ে হতাশার কোন পর্যায়ে চলে যেতে পারে। আন্টি, এমন কিছু কইরেন না যাতে পরে আফসোস করতে হয়। মহিলাটি মাথা নিচু করে ফেলল। এরপর মাথা উঁচিয়ে কিছু বলার উদ্দেশ্যে মুখ খুলতেই নীলাদ্রি বাবার হাত ধরে বলল, বাবা, আমাদের কথার কারণেই আজ আমি পড়াশোনার জন্য দূরে যাচ্ছি। কাউকে কোনো কথা বলতে গিয়ে সেই জায়গায় আগে একবার আপনাকে বসিয়ে দেখবেন, তারপর অন্যকে বলতে আইসেন আন্টি। আপনাদের সবারই সন্তান রয়েছে, ভালো থাকবেন, আজ আসি। বলে চলে আসলো নীলাদ্রি। নেহাল আহমেদ মেয়েদিকে একদৃষ্টিতে তাকিয়ে রইলেন। দোকানের মানুষগুলো আর কিছু বলার সাহস হলো না। কেউ কেউ মাথা নিচু করে ফেলল, হয়তো নীলাদ্রির কথাগুলো মনোযোগ দিয়ে বুঝতে পেরেছে। ভর্তি সব কিছু ঠিকঠাক করার পরে নেহাল আহমেদ মেয়েকে একগাদা উপদেশ দিয়ে হোস্টেলে তুলে দিলেন নীলাদ্রিকে। এরপর নিজে বাসার উদ্দেশ্যে ফিরে গেলেন। নীলাদ্রি তার রুমে সব কিছু গুছিয়ে রেখে খাটের উপর বসল। তার রুমমেটও একই সাথে পড়ে। এটা হোস্টেলে কর্মরত মহিলাটিই বলেছিল। নীলাদ্রি ফ্রেশ হওয়ার উদ্দেশ্যে বারবার ওয়াশরুমের দিকে তাকাতে লাগলো। রুমমেট হয়তো গোসল করছে, এখনও দেখা বা কথা হয়নি। জার্নি আর এসব গুছাতে ক্লান্ত লাগছে। দু চোখে ক্লান্তি এসে ভর করতেই কোনো সময় চোখ লেগে গেলেও আর খেয়ালই ছিল না। ঘুম ভাঙলো কারো ডাক শুনে। নীলাদ্রি গুমু গুমু চোখে ঝাপসা চোখে তাকিয়ে দেখল একটি অচেনা মেয়ে তাকে ডাকছে। তার রুমে অচেনা মেয়ে কোথা থেকে আসবে? হোস্টেলের কথা মনে পড়তে সে নিজের অবস্থান বুঝে উঠতেই হুড়মুড় করে উঠে বসতে মেয়েটি হেসে উঠল। আরে আস্তে আপু, সে কখন থেকে ঘুমাচ্ছেন? আজ আর আপনার গোসল হলো না। বলে মেয়েটি হেসে উঠল। নীলাদ্রি নিজের অবস্থান বোঝার চেষ্টা করলো। সে খাটের সাথে হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছিল। জানালা দিয়ে চোখ যেতে তাড়াতাড়ি উঠে দাঁড়ালো। সন্ধ্যা গনিয়ে এসেছে। এতক্ষণ ঘুমালো? সে দুপুরে কাপড় নিয়ে বসেছিল ফ্রেশ হওয়ার উদ্দেশ্যে। অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়েছিল বোধহয়। নীলাদ্রির চারপাশ তাকিয়ে কাপড়গুলো খুঁজতে মেয়েটি বলে উঠল, আপু, আমি গুছিয়ে রেখেছি আপনার কাপড়গুলো। এতক্ষণে গোসল করলে ঠান্ডা লাগতে পারে। আপনাকে দেখতে ক্লান্ত লেগেছিল, তাই আর ঘুম থেকে ডাকিনি। আপনি ফ্রেশ হয়ে আসুন, আমি নাস্তার ব্যবস্থা করছি। আমাকে আপনি আর আপু বলে লজ্জা দিও না, নাম ধরেই ডাকতে পারো। আমরা একই ডিপার্টমেন্টে পড়ি। মেয়েটি মাথা নেড়ে সায় জানালো, তোমার নাম যেন কি? মৌ। আর তোমার? নীলাদ্রি। তোমার নামটা সুন্দর। নীলাদ্রির কথায় মেয়েটি হাসল। এরপর মেয়েটি নিজে আগ বাড়িয়ে বলতে লাগলো, যাক, এতদিন একটা সঙ্গী পেলাম। জানো, এতদিন একা একা সময় কাটাতে হতো। এখন আর ক্লাসেও একা যেতে হবে না। আমি কিন্তু অনেক বকবক করি, তোমায় প্রচুর জ্বালাবো। মৌয়ের কথায় নীলাদ্রি হাসল। কয়েকদিন যেতে নীলাদ্রি আর মৌয়ের মাঝে অনেক ভালো একটা বন্ধুত্ব হয়ে যায়। এখন নীলাদ্রির সুখ দুঃখের একমাত্র সঙ্গী হচ্ছে মৌ। মৌর সবসময় নীলাদ্রির সাথে কথা বলে, নীলাদ্রিকে হাসির উপর রাখতে চায়। এত পড়াশোনা আর মৌয়ের বন্ধুত্বে নীলাদ্রির আর আগের কথা তেমন একটা মনে পড়ে না। কিন্তু রাতে মাঝে মাঝে আরিয়ানের সেই অত্যাচারগুলো নীলাদ্রির ঘুমের মাঝে দুঃস্বপ্নের মতো রূপে এসে জ্বালায়। তখন মাঝরাতে মৌ নীলাদ্রিকে এটা ওটা হাসির গল্প বলে হাসাতে চেষ্টা করে। সে সবসময় নীলাদ্রিকে সময় দিতে চায়, যাতে করে অতীতটা আড়ালে ঢেকে যায়। আস্তে আস্তে সম্পূর্ণ মনোযোগ নীলাদ্রি পড়ার উপরে দিচ্ছে। ক্লাসেও সে ভালো রেজাল্ট করছে। নেহাল আহমেদ মাঝে মাঝে এসেই দেখে যান। রুবিনা বেগম সবসময় স্বামীকে জোর করে মেয়েকে যাতে এবার বাড়ি নিয়ে যায়, কিন্তু নীলাদ্রির একই কথা, সে আগে ভালো মতন পড়া শেষ করুক, তারপর বাড়ি যাবে। রুবিনা বেগমকে নেহাল আহমেদ আশ্বস্ত করলেন। সমাজের দিকটা ভেবেই মেয়ে এখন বাড়ি ফিরছে না। রুবিনা বেগম আর জোর করেন না এখন। সব কিছু ঠিকঠাকই চলছে। কিন্তু কয়েক মাস যেতে নেহাল আহমেদ অসুস্থ হয়ে পড়লেন। সেদিন নীলাদ্রি মাসের খরচের জন্য যখন কল করলো, তখন অপর পাশ থেকে বাবার নীরবতায় যা বোঝার বুঝে ফেলল। সে আর একবারই কিছু বলল না। বুঝতে পারল বাবা মায়ের এখন বয়স হচ্ছে। বয়সের ভারে এখন আর চাকরিও করতে পারে না।
মায়ের ওষুধ আর বাবার নিজের খরচ, আবার এদিকে নীলাদ্রির শহরে থাকা খাওয়ার জন্য এত এত টাকা। সব মিলিয়ে তিনি কি করবেন ভেবে পাচ্ছে না। তবুও তিনি নীলাদ্রিকে আশ্বস্ত করল নীলাদ্রি যেন সব সময় পড়ায় মনোযোগ দেয়। টাকার ব্যবস্থা তিনি করবেন। নীলাদ্রি টাকার ব্যাপারে আর কিছু না বলে বাবা মায়ের সাথে কথা বলে ফোনটা কেটে দিল। তার মাথায় এখন আরেকটা চিন্তা এসে ভর করল। তার আর কোনো ভাই নেই যে বাবা মাকে চালাবে। বাবার যা জমানো ছিল ভেবেছিল নীলাদ্রির বিয়ের পর ওনারা স্বামী স্ত্রী জীবন পার করে দিতে পারবেন, কিন্তু তা তো হলো না। মেয়ে ফিরে আসতে তিনি মেয়েকে এখানে ওখানে ভর্তির ব্যবস্থা করতে গিয়ে প্রায় টাকাই খরচ করে ফেলেছিলেন। এখন সব টাকাই শেষের পথে। নিজেও অসুস্থ হয়ে পড়েছেন, কিছুই করার নেই। নীলাদ্রি পড়াশোনার পাশাপাশি একটা ছোটোখাটো চাকরির খোঁজার জন্য বেরিয়ে পড়ল সে অচেনা শহরে। চাকরি খুঁজতে গিয়ে সে আরও বেশ ভালো করে চিনতে পারল শহরটাকে। ভালো মানুষের মুখোশের আড়ালে পড়ে থাকা বাবার বয়সী মানুষগুলোকেও চিনতে পারল নীলাদ্রি। চাকরির বড়ই কদর। নীলাদ্রি প্রয়োজনে পড়ে চাকরির উদ্দেশ্যে রাস্তায় নেমে বুঝতে পারল এ শহরে হাজার হাজার শিক্ষিত যুবক বেকার ঘুরছে একটা চাকরির আশায়। নীলাদ্রি এসব দেখে ব্যর্থ হলো। সে তো এদের তুলনায় কিছুই না। মাত্রই অনার্স প্রথম বর্ষ শেষ হলো, তার উপর কেউ কেউ চাকরি দিতে চাইলেও সুযোগ খোঁজে। নীলাদ্রি সারাদিন এখানে ওখানে চাকরি খুঁজে ক্লান্ত হয়ে দিন শেষে হোস্টেলে ফিরত। ক্লান্তিতে দুচোখ বুঝে আসতে শুয়ে পড়তে গিয়ে বাবা মায়ের প্রতিচ্ছবি চোখের সামনে ভেসে উঠতে ধপ করে চোখ খুলে উঠে বসে। তার যে এত তাড়াতাড়ি আশা ছেড়ে দিলে চলবে না। তার বাবা মায়ের একমাত্র নির্ভরযোগ্য স্থান এখন শুধুমাত্রই নীলাদ্রি। অনেক খোঁজাখুঁজির পর অবশেষে একটা চাকরি পেল নীলাদ্রি। চাকরির দিন ইন্টারভিউ দিতে গিয়ে দেখল দুজন অল্পবয়স্ক লোক বসে আছে। নীলাদ্রি পুরোপুরি নিজেকে প্রস্তুত করে নিয়ে গিয়েছিল, যেন প্রশ্ন ধরলে পটাপট উত্তর দিতে পারে, যাতে করে নীলাদ্রি যেন সিলেকশনে বাদ না পড়ে। কিন্তু তারা নীলাদ্রির ধারণা ভুল প্রমাণ করে তার কাগজপত্র দেখে ব্যক্তিগত বিষয়ে সব প্রশ্ন করে যাচ্ছিল। নীলাদ্রি অস্বস্তিতে পড়েই একে একে সব প্রশ্নের উত্তর দিয়ে গেল। যখন শুনল নীলাদ্রি একজন ডিভোর্সি আর বয়স্ক বাবা মায়ের একমাত্র মেয়ে, তার চাকরিটা যেভাবেই হোক পেতেই হবে, তখনই তাদের দুজনের চোখ জলজল করে উঠল। তারা তখনই নীলাদ্রিকে সিলেক্ট করে ফেলল। নীলাদ্রিকে এত এত মানুষের ভিড় থেকে চাকরির কোনো প্রশ্ন ছাড়াই সিলেক্ট করায় সে ভাবতে বসে গেল, কিন্তু পরক্ষণে বাবা মায়ের কথা মনে পড়তেই সে হেসে লোকগুলোর দিকে তাকাতে লোকগুলোর অস্বস্তি মাখা চোখ দেখে সে যা বোঝার বুঝে ফেলেছে। নীলাদ্রি ঘৃণা ভরা দৃষ্টিতে সেই দিকে তাকিয়ে অফিস থেকে সাথে সাথে বেরিয়ে এলো। সে বুঝতে পারল এই শহরে হাজার হাজার ভালো মানুষের আড়ালে মুখোশ পরিহিত মানুষের অভাব নেই। আবিষ্কার করল সুন্দর সুশ্রী শহরটার আড়ালে ঢাকা বিশ্রী আরেকটা রূপ। মৌ নীলাদ্রির এমন অবস্থায় এক পরিচিত আঙ্কেলের সাথে কথা বলে একটা অফিসের চাকরির ব্যবস্থা করলো। নীলাদ্রি প্রথমে নাবোধক মাথা নাড়ল, ভাবল এই শহরে সবই অসহায়ত্বের সুযোগ খোঁজে। এই শহরে মুখোশের আড়ালে ঢাকা মানুষের অভাব নেই। মানুষ কতটা নিম্ন মনের হলে মেয়ের বয়সে কেউ পর্যন্ত ছাড় দেয় না, কুপ্রস্তাব দেয়। তাই নীলাদ্রি ভেবে উঠতে পারে না, আচ্ছা মানুষগুলোর এমন কিসের অভাব যে এমন প্রস্তাব দেয়, তাও বা তারই মেয়ের বয়সে কে। মৌ নীলাদ্রিকে আশ্বস্ত করলো এই চাকরিতে এমন কিছুই হবে না। নীলাদ্রিও শেষবারের মতো চেষ্টা চালিয়ে গেল, সে চাকরিটা যেমন করেই হোক করবে। মৌ নীলাদ্রির এমন অবস্থায় এক পরিচিত আঙ্কেলের সাথে কথা বলে একটা অফিসে চাকরির ব্যবস্থা করলো। নীলাদ্রিও বিনা বাক্য ব্যয়ে মাথায় নেড়ে চাকরিটা সন্তর্পণে গ্রহণ করে নিল। নীলাদ্রির চাকরির প্রথম দিন। একটা চাকরি পাওয়ার পর সব প্রস্তুতি নিয়ে রওনা দিল। তার বড় কোনো চাকরি লাগবে না, কোনো মতেই চলার মতো একটা ছোটোখাটো চাকরি হলেই চলবে। মৌয়ের দেওয়া ঠিকানায় গিয়ে দেখলো এটা অনেক বড় একটা কোম্পানি, অনেক কর্মচারী রয়েছে। নীলাদ্রি বুঝতে পারল না এত বড় অফিসে সে কী বা চাকরি পাবে। ভয়ে ভয়ে ঢুকতেই একজন কর্মচারী নীলাদ্রিকে একদম উপরে বসের কেবিনের সামনে নিয়ে ঢুকতে বলে, নিজে চলে গেল। নীলাদ্রি চারপাশে তাকিয়ে দেখলো সবাই নিজ নিজ কাজে ব্যস্ত, তাই কেউ নীলাদ্রির দিকে তাকাচ্ছেও না। এটা নীলাদ্রির বেশ ভালো লাগলো, এখন আর অস্বস্তি লাগছে না। ভয়ে ভয়ে বসের কেবিনে ঢুকতে দেখলো একজন মধ্যবয়স্ক লোক চেয়ারে হেলান দিয়ে চোখ বন্ধ করে আছে। নীলাদ্রি কিছুক্ষণ সেই দিকে তাকিয়ে রইল। লোকটাকে এখন ডাকা কি ভালো হবে? লোকটাকে দেখে মনে হচ্ছে উনি ভীষণ ক্লান্ত। কিন্তু নীলাদ্রি যে চাকরির আশায় এসেছে, এ চাকরি যে তার পেতেই হবে। নীলাদ্রি আশেপাশে তাকালো, কাউকে দেখতে না পেয়ে সে এগিয়ে লোকটিকে উদ্দেশ্যে ডাক দিল, স্যার। লোকটির কোনো সাড়া শব্দ না পেয়ে সে আরেকটু এগিয়ে আবারও ডাকলো,
এবার লোকটি নীলাদ্রির ডাকে দরপড় করে উঠে সোজা হয়ে বসল। কে তুমি? লোকটি ব্রু কুঁচকে নীলাদ্রির দিকে তাকিয়ে বলে উঠল। নীলাদ্রি লোকটিকে মৌয়ের কথা বলতেই লোকটি হেসে নীলাদ্রিকে বসতে বলল। নীলাদ্রি বসতে তিনি বলে উঠলেন, মৌ আমার মেয়ের সমবয়সী। ও আমাকে কাল সব বলেছে। এই দিনে তোমার এই অবস্থা দেখে আমার ভীষণ খারাপ লেগেছে। মনে হয়েছে তোমার এই অসহায় সময়ে তোমার জন্য কিছু করতে না পারলে আমার এই জীবনে এতটুকু এগিয়ে আসা বৃথা। আঙ্কেল, আপনি আমাকে যে কোনো একটা কাজ দিলেই হবে, যেটা দিয়ে আমি কোনো মতে চলতে পারবো। জানো মা, তোমার মতো আমারও একটা মেয়ের শখ ছিল। তোমাকে দেখে আপন আপন লাগছে। মনে হচ্ছে যেন তুমি আমার মেয়ের মতোই। তুমি আমাকে স্যার বলিও না। তোমাকে তুমি করে বলছি বলে কিছু মনে করো না। তোমার বেশি টাইম দিতে হবে না। তুমি তোমার পড়াশোনা ঠিকমতো করিও। প্রিন্টারের কাজ দিচ্ছি। অবশ্য সেটাতে অন্য একজন আছে, কিন্তু আপাতত এটাই করো। আর বাকি সব কাজে তোমাকে অনেক সময় দিতে হবে, তাই সেগুলো দিচ্ছি না। তোমার তো বড় হতে হবে, পড়াশোনার পাশাপাশি এই কাজটা করলেই হবে। বলে তিনি একজনকে ডাকলেন। উনি আসতেই তিনি নীলাদ্রিকে তার জায়গা দেখিয়ে দিতেই নীলাদ্রি চলে আসতে গিয়ে থেমে জিজ্ঞেস করল, স্যার একটা কথা বলি? আপনাকে চিন্তিত দেখাচ্ছে। আপনি কি কোনো কারণে ডিপ্রেসড? নীলাদ্রির কথায় লোকটি মলিন মুখে হাসল। শুভকামনা মা তোমার জন্য। নীলাদ্রি বুঝতে পারল উনি এই বিষয়ে কথা বলতে চাইছেন না, তাই সে হেসে মাথা নেড়ে বেরিয়ে গেল কেবিন থেকে। এভাবেই কেটে গেল আরও কয়েক মাস। নীলাদ্রির অফিসের স্যারটা অনেক ভালো। তার ধারণাকে ভুল প্রমাণিত করলো ওই একজন মানুষে। উনি নীলাদ্রিকে অনেক স্নেহ করেন আর মেয়ে সম্বোধন করেই কথা বলেন। নীলাদ্রিও বাবার নজরে তাকে দেখে। নীলাদ্রিকে বেশি কাজ করতে দেয় না। নীলাদ্রির পাশাপাশি প্রিন্টারের জন্য আগের জনকে আর বিদায় করেনি, তাই নীলাদ্রি তেমন চাপও পড়ে না। সে সকালে কয়েকটা গুরুত্বপূর্ণ ক্লাস করে অফিসে যায়। এটা তার অফিসের স্যারের আদেশ, নীলাদ্রি যাতে ক্লাস করে ঠিকমতো পড়াশোনা করে। নীলাদ্রিও বাধ্য বিয়ের মতো সব হাড়ে হাড়ে পালন করছে। অফিসে যেহেতু বেশি কাজ থাকে না, তাই নীলাদ্রি পাশাপাশি আরেকটা টিউশনি নিল। মাসে সে কিছু টাকা নিজে রেখে বাকি কিছু টাকা বাবা মায়ের জন্য পাঠায়। ওনারা তা দিয়ে ভালোই চলে যায়। অবশ্য প্রথম প্রথম নেহাল আহমেদ নীলাদ্রির উপর রেগেছিলেন, কেন তার মেয়ে চাকরি করবে এরকম একটা অচেনা শহরে। কিন্তু পরবর্তীতে নীলাদ্রি যখন অফিসের স্যারটার সাথে বাবাকে কথা বলিয়ে দিল, তখনই বুঝিয়ে বলল নেহাল আহমেদের রাগ পড়ে যায়। তবুও তিনি অভিমান করে থাকেন। সব মিলিয়ে নীলাদ্রির দিন এখন ভালোই কাটে। নীলাদ্রি মাস শেষে পাশাপাশি কিছু টাকা নিজের কাছে সঞ্চয় রাখে। তার যে অনেক বড় হতে হবে। দেখতে দেখতে আরও কয়েক মাস কেটে গেল। এখন নীলাদ্রি এতদিনের সঞ্চয়ের টাকা দিয়ে কয়েকটা সেলাই মেশিন নিয়ে কাজ করছে। পাশাপাশি খুঁজে খুঁজে আরও কয়েকজন অসহায় মেয়েকে তার সেলাইয়ের দোকানের কাজ দিচ্ছে। সে মূলত শাড়ির ব্যবসায় শুরু করছে। আস্তে আস্তে বিভিন্ন দোকানে এসব ছড়িয়ে দিচ্ছে। দিন শেষে রাতে একটু পড়াশোনা করে রাত জেগে সে এসব শাড়ির কাজ করে, নিজেও করে, পাশাপাশি অসহায় মেয়েগুলোকেও শেখায়। আস্তে আস্তে তারাও নীলাদ্রির মতো কাজে দক্ষতা অর্জন করছে। এসবের মাঝেও নীলাদ্রি অফিসের চাকরিটা ছাড়েনি, কারণ তার অসহায় সময়ে যে মানুষটা তার বাবার মতো করে তার সাথে থেকে অনুপ্রেরণা দিয়েছিল মেয়ের মতো করে, ওনাকে কিভাবে ছেড়ে আসবে নীলাদ্রি? লোকমান সাহেব যে নীলাদ্রিকে মেয়ে ভেবে আসছে, তাকে নীলাদ্রি ছেড়ে আসতে পারবে না। অবশ্য উনি সবসময় বলেন এত কষ্ট করিয়া চাকরিটা না করার জন্য, কিন্তু নীলাদ্রি অবসর সময় একটু একটু গিয়ে মানুষটার অফিসে গিয়ে সময় দেয়। নেহাল আহমেদও অনেক খুশি, তার মেয়ে অবশেষে সুখের পথ দেখছে। সবাই সাক্ষী নীলাদ্রি কত কষ্ট করে এগোচ্ছে। একদিন নীলাদ্রি অফিসে স্যারের ক্যাবিনে ফাইল দিতে গিয়ে দেখলো স্যার কার সাথে জানি কথা বলছে। হয়তো ছেলেই হবে। নীলাদ্রিকে তার স্যার কথার ফাঁকে একদিন বলেছিলেন তার একটা মাত্র ছেলে, তবে ছেলেটা এখনও দেশে আসলো না। সেই যে 4 বছর আগে পড়াশোনার উদ্দেশ্যে গিয়েছে, এখনও আর একবারও আসলো না। এখন পড়া শেষ। তিনি ছেলেকে বলেন এসে যাতে তাদের এত এত কোম্পানিগুলো হাতে নেয় আর বিয়ে করে নেয়। আর কয়দিনই বা নিজে বাঁচবে। কিন্তু ছেলেকে দেশে আসার কথা বললেও কোনো একটা কারণে বিষয়টা এড়িয়ে যায়। লোকমান সাহেব বুঝে উঠতে পারেন না। ওনার ছেলে ওনাকে অনেক ভালোবাসে, বাবার কথা হাড়ে হাড়ে মেনে চলার চেষ্টাও করে, কিন্তু দেশে আসে না। নীলাদ্রি যখনই দেখতো তখনই লোকমান সাহেবকে সব সময় ছেলের কথা বলতে শুনতো। নীলাদ্রি ফাইল নিয়ে আবারও ফেরত আসলো, কারণ বুঝতে পারলো স্যার বোধ হয় ওনার ছেলের সাথেই কথা বলছে। কারণ তিনি মোবাইলের অপর পাশে থাকা ব্যক্তিকে অনুরোধ করছিলেন, হয়তো ছেলেকে দেশে আসতে বলছিলেন। তাই নীলাদ্রি আর ডিস্টার্ব করলো না। ব্যক্তিগত কথায় ডিস্টার্ব না করাই ভালো। অনেকক্ষণ পর নীলাদ্রি ফাইল নিয়ে আবারও কেবিনের দরজায় ঠোকা দিল, কিন্তু কোনো সাড়া শব্দ পেল না। দ্বিতীয়বার ঠোকা দিলেও যখন কোনো সাড়া পেল না, তখন সে দরজা ঠেলে নিজে ভিতরে ঢুকে পড়ল।
দেখতে পেল স্যার হাঁপাচ্ছে। নীলাদ্রি তাড়াতাড়ি দৌড়ে স্যারকে ধরতে স্যার নীলাদ্রিকে নিজের হাতের পৌনে দিকে ইশারায় কিছু একটা বলার চেষ্টা করলো, কিন্তু বলার আগেই ঢলে পড়ল। নীলাদ্রি স্যারকে ধরে সবাইকে ডাক দিল। সবাই আসতে স্যারকে স্ট্রেচারে করে নিয়ে যাওয়ার সময়ও স্যারের হুঁশ ছিল। তিনি তার হাতের ফোনটা নীলাদ্রির দিকে বাড়িয়ে কিছু বলার চেষ্টা করতে করতে চোখ বন্ধ করে ফেলেছে। নীলাদ্রি লোকমান সাহেবকে অ্যাম্বুলেন্সে তুলে দিয়ে নিজেও ওনার হাত ধরে পাশের সিটে বসে পড়ল। পাশে লোকমান সাহেবের অক্সিজেন লাগানো নিষ্পাপ মুখের দিকে তাকাতেই চোখ দিয়ে অজরে ধারায় অশ্রু নির্গত হয়। এই স্যারটা তার দ্বিতীয় বাবার মতো। এই অচেনা শহরে এই 2 বছর ধরে নীলাদ্রিকে আগলে রেখেছিল। ইনার কিছু হলে নীলাদ্রি কল্পনাও করতে পারবে না। হাসপাতালে নেওয়ার সাথে সাথে ডাক্তাররা ইমার্জেন্সিতে নিয়ে গেল লোকমান সাহেবকে। তারা জানালো ওনার শ্বাসকষ্টের সমস্যা ছিল, আর কোনো কিছু নিয়ে উত্তেজিত হয়ে যাওয়ার ফলে হার্ট অ্যাটাক আসছে, আর বয়সের বারে বিভিন্ন রোগ ছিল। ওনার কাছের বলতে একমাত্র কয়েকজন কর্মচারী ছিল, তারাও অতটা কাছের নয়। উনি নীলাদ্রিকে সবসময় মেয়ের মতো আপন ভাবতেন। তাই নীলাদ্রি সায় জানালে অপারেশনের জন্য। অপারেশন থিয়েটারে যখন লোকমান সাহেবকে ঢুকাচ্ছিল তখন ওনার কোনো হুঁশ ছিল না। নীলাদ্রির মনটা আজ অনেক খারাপ। সে শুধু প্রার্থনা করছে লোকমান সাহেবের যেন কিছু না হয়। নীলাদ্রি অপারেশন থিয়েটারের দরজার সামনে চেয়ারে মাথা উবু করে চোখ বন্ধ করে বসে রইল। হঠাৎ হাতের মোবাইলটা তীব্র শব্দে নীলাদ্রি দরপড় করে উঠে চোখ খুলতে দেখল লোকমান সাহেবের মোবাইলে কেউ একজন কল করছে। নীলাদ্রি মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়ে চোখে যেতে দেখল সন লেখা। সে বুঝতে পারল হয়তো স্যারের ছেলে। সে তাড়াতাড়ি কলটা রিসিভ করতে ওপাশ থেকে একটা কণ্ঠ ভেসে আসলো। আমি অত্যন্ত দুঃখিত বাবা, ফোন কেটে দেওয়াতে। তুমি রাগ করেছ? জরুরি মিটিং ছিল, সেটার খেয়াল একদমই ছিল না। ফিরে এসে বলতে খেয়াল হলো, তাই তাড়াহুড়ো করে চলে গিয়েছিলাম। এইমাত্র মিটিং শেষ হলো। এবার বলো কি যেন বলছিলে? ওপাশ থেকে অনর্গল কথা নীলাদ্রি থম মেরে রইল। এরপর কোনো মতেই বলল, স্যারের অপারেশন চলছে। মাহাতিম তার বাবার মোবাইলে অন্য কারো আওয়াজ শুনে ব্রু কুচকে কান থেকে মোবাইল নামিয়ে দেখল নাম্বার ঠিক আছে কিনা। না, নাম্বার তো ঠিকই আছে, কিন্তু এ মেয়েকে কি বলছে? তাহলে বাবার কি কিছু হলো না তো? না না, বাবার কিছু হবে না। এই মেয়েটা হয়তো কোনো কারণে মজা করছে। এ মেয়ে, কি আজে বাজে বকছেন? আমার বাবার মোবাইল আপনার কাছে কেন? আপনার বাবার অপারেশন চলছে। কেমন ছেলে আপনি? একমাত্র বয়স্ক বাবাকে একা ফেলে ওখানে আসেন? বলে মোবাইলটা কেটে দিল নীলাদ্রি। কোনো অদ্ভুত কারণে ছেলেটার উপর ভীষণ রাগ পাচ্ছে তার। হয়তো আজ এই ছেলে পাশে থাকলে স্যার এতটা অসুস্থ হতো না। নীলাদ্রি মাথা চেপে ধরে বসে রইল। মাহাতিমের হাত থেকে মোবাইলটা পড়ে গেল। কি বলছে এসব? তার বাবা, সে আর কিছু ভাবতে পারল না। তাড়াতাড়ি করে বাবার অফিসে কর্মরত এক আঙ্কেলকে কল করে জানতে পারল সত্যিটা। মাহাতিম তাড়াতাড়ি করে ইমার্জেন্সি পাসপোর্ট নিয়ে দেশের উদ্দেশ্যে রওনা দিল। লাগবে না তার এত অভিমান জিদ। এই জিদের কারণেই তো তার ভালোবাসাকে সে চাইলে আর ফিরে পাবে না। কিন্তু সে চাইলে তার বাবাকে বাঁচাতে পারবে। সে যে বাবাকে ছাড়া একদমই অসহায়। অপারেশন শেষ হওয়ার অনেক সময় পেরিয়ে যাওয়ার পরেও লোকমান সাহেবের কোনো হুঁশ না ফেরাতে সবাই উৎকণ্ঠা হয়ে পড়ল। ডাক্তাররা জানালো খুব তাড়াতাড়ি ওনার হুঁশ ফিরবে। নীলাদ্রি তার বাবা মাকে খবরটা দিল। সেদিন রাতটা যে লোকমান সাহেবের সাথে হসপিটালে কাটিয়ে দিল সে। ভোর হতে লোকমান সাহেব আদো আদো চোখ খুলে দেখতে পেল নীলাদ্রি গুম গুম অবস্থায় সিটে বসে দুলছে। লোকমান সাহেব তা দেখে স্বস্তি অনুভব করল। এত সফলতার পরেও তিনি কাউকে বিনা স্বার্থে তার পাশে পাননি। কিন্তু এই মেয়েটাকে একটু উৎসাহ আর কোনো মতে চলার মতো একটা চাকরি দিতে কতটা আপনের মতো সারা রাত হসপিটালেই কাটিয়ে দিল। তিনি অনেক মানুষকে চাকরি আর টাকা দিয়ে সাহায্য করেছিলেন, কিন্তু দিন শেষে ওরা একটু সফল হতে লোকমান সাহেবকে আর চিনল না। প্রতি জায়গায় ঠকতে ঠকতে তিনি নিরাশ হয়ে পড়েছিলেন। কিন্তু এই মেয়েটার কার্য দেখে তার মনে একটু হলেও স্বস্তি অনুভব করলেন। যাক, একজন হলেও পেলেন আপনজনের মতো। নীলাদ্রি হঠাৎই হাতের পাশে নড়াচড়া অনুভব হতে চোখ খুলে দেখল লোকমান সাহেব দেওয়ালের দিকে তাকিয়ে আছে। নীলাদ্রি তাড়াতাড়ি করে উঠে দাঁড়ালো। এরপর লোকমান সাহেবের পাশে গিয়ে দাঁড়াতেই তিনি দৃঢ় কণ্ঠস্বরে বললেন, তুমি সারা রাত এখানে ছিলে? তুমি বাসায় ফিরে যাও মা। আপনি আগে সুস্থ হয়ে উঠুন, তারপর আমিও ফিরে যাব। আপনার মেয়ে হলে এমনভাবে ফিরে যেতে বলতেন স্যার। নীলাদ্রি অভিমান ভরা কণ্ঠে বলে উঠল। নীলাদ্রির কথায় লোকমান সাহেব মলিন হাসলেন। আমার মেয়ে বলছো, আবার স্যারও বলছো? নীলাদ্রি হেসে স্যুপ আনার উদ্দেশ্যে কেবিন ছেড়ে বেরিয়ে যেতে গিয়ে লোকমান সাহেবের ডাকে থেমে গেল। আমার সেনে ফোন করেছে মা? নীলাদ্রি হ্যাঁ বোধক মাথা নেড়ে স্যুপ আনার উদ্দেশ্যে কেবিন ছেড়ে বেরিয়ে গেল।
মাহাতিম তাড়াহুড়ো করে হসপিটাল কেবিন নাম্বার মিলিয়ে ঢুকতেই দেখল তার বাবা একা একা শুয়ে আছে। কত বছর পর সামনাসামনি বাবাকে দেখছে। বাবার শরীর আর আগের মতো নেই, চোখগুলো কোঠরে ঢুকে গিয়েছে। মাহাতিম আর একটু এগিয়ে গেল। তার হঠাৎ করে বুকে চিনচিনে ব্যথা অনুভব করলো। হঠাৎ করে বাবার কাছ থেকে এতদিন দূরে থাকার জন্য তীব্র অপরাধ বোধ জেগে উঠেছে তার। মাহাতিম লোকমান সাহেবের দিকে এগিয়ে ওনার মাথার উপর ডান হাতটা আলতো করে রাখতেই তিনি ফিরলেন। ছেলেকে দেখে তিনি তার একটা ভ্রম মনে করে পাশ ফিরে গেলেন। আবার ভাবলেন, এটা নতুন কি? জীবনের শেষ সময় এসে গিয়েছে, তাই সবসময় ছেলেটাকে চোখের উপরেই বাসে। আজ তো একেবারে ছেলের ছোঁয়াও অনুভব করতে পারছে। বাবা! লোকমান সাহেবের পিলে চমকে উঠল। তার মানে কি এটা তার ভ্রম নয়? তার ছেলে কি সত্যি এসেছে? এটা ভাবতেই ওনার চোখ গড়িয়ে অশ্রু নির্গত হলো। মাহাতিম বাবার চোখে অশ্রু দেখে বাবাকে জড়িয়ে ধরে কান্না থামানোর বিধে চেষ্টা চালিয়ে গেল। এরপর চোখ মুছে বাবাকে শান্ত করলো। মাহাতিম সব কিছু জানার জন্য ডাক্তারের সাথে কথা বলার উদ্দেশ্যে রওনা দেয়। নীলাদ্রি ডাক্তারের কাছ থেকে পরামর্শ নিয়ে সুপের বাটি নিয়ে কেবিনে ঢুকতেই কারোর সাথে ধাক্কা খেয়ে পড়ে যেতে যেতে নিজেকে কোনো মতে সামলে নিল। দুঃখিত, সমস্যা নেই। বিরক্তিতে আড়ালে ডেকে সামনের মানুষটার দিকে না তাকিয়ে জবাব দিল নীলাদ্রি। মাহাতিম অসহায় চোখে সামনের দিকে দৃষ্টি দিতে থমকে গেল। তার মুখ আপনা আপনি হা হয়ে গেল। এটা কি সে স্বপ্ন দেখছে, নাকি হাত বাড়িয়ে ছুতে গেলে হাওয়ায় মিলিয়ে যাবে? জামার কিছুটা অংশে চুপ পড়ায় নীলাদ্রি বিরক্তিসূচক শব্দ করে কপাল কুঁচকে জামা ঝাড়তে ঝাড়তে কেবিনে ঢুকে পড়ল। আর মাহাতিম এখনও এক দৃষ্টিতে নীলাদ্রির দিকে তাকিয়ে আছে। তার মনে হচ্ছে সে এখনও স্বপ্নের জগতেই আছে। এই তো ঘুম ভাঙলে সকালের বিরক্তিকর দিনটা শুরু হবে। মাহাতিম তাড়াতাড়ি ওখান থেকে সরে গেল। নীলাদ্রির লোকমান সাহেবকে খাইয়ে কেবিন থেকে বেরিয়ে করিডোরের শেষ মাথায় কাছের জানালাটা দিয়ে ব্যস্ত শহর দেখছিল। নীলাদ্রিতা। অনেক বছর পর হঠাৎ সে চিরচেনা ডাকটা কানে বাজতেই নীলাদ্রি চমকে উঠল। তার বুক ছিনছিনে ব্যথা অনুভব করল। নীলাদ্রি বুঝতে পারল না, সে তো এখন যথেষ্ট শক্ত হওয়ার চেষ্টা করছিল, তবুও এমন কেন লাগছে। কিন্তু মানুষটা এখানে এত বছর পর। নীলাদ্রি পিঠতে চার চোখে দৃষ্টি একসাথে হতে নীলাদ্রির চোখ পেরিয়ে বলে উঠল, এ কি মাহাতিম ভাই? মাহাতিম শান্ত দৃষ্টিতে নীলাদ্রির দিকে তাকালো। ভিতরে ভিতরে তার রক্তক্ষরণ হচ্ছে। এই মেয়েকে নাকি সে একটা সময় মনে প্রাণে ভালোবাসত কি এখনও ভালোবাসে। কত বছর পর এই প্রিয় চেহারাটা দেখেছে আবারও। কেমন আছো? তোমার স্বামী কেমন আছে? মাহাতিমের কণ্ঠ শান্ত। মাহাতিমের প্রশ্ন শুনে নীলাদ্রির চুপ থেকে বলে উঠল, আমি ডিভোর্সি। কথাটা বলার সময় নীলাদ্রির কণ্ঠস্বরটা কেঁপে উঠছিল। নীলাদ্রির উত্তর শুনে মাহাতিমের পিলে চমকে ওঠে। সে স্তব্ধ দৃষ্টিতে নীলাদ্রির দিকে তাকালো। তার এখনও বিশ্বাসই হচ্ছে না নীলাদ্রিকে কেউ ডিভোর্স দিয়েছে। সোনার হরিণ হাতের নাগালে পেয়েও হারিয়ে ফেলল। মাহাতিম এত ভালোবেসেও পেল না, অথচ যে ছেলেটা পেয়েও হারিয়ে ফেলল। আফসোস। নীলাদ্রির কথা শুনে মাহাতিম একটা দীর্ঘশ্বাস ফেলল। সে জানে না নীলাদ্রিকে এই মুহূর্তে কিভাবে সহানুভূতি জানাবে। নীলাদ্রি কথা কাটিয়ে বলে উঠল, আপনি তাহলে চারের ছেলে, বিয়ে করছেন না কেন? বাবাকে কষ্ট দিয়ে কী লাভ? শুধু শুধু যাকে পাবেন না তার জন্য অনুভূতি সব ঢেলে দিয়ে বাবাকে কষ্ট দিয়ে কী লাভ? ওনার কী দোষ? একজনের জন্য অনুভূতিটা লিখে দিয়েছিলাম অনেক আগেই। ভেবেছিলাম দূরে গিয়ে বলতে পারবো, কিন্তু আমার ধারণা ভুল। তাকে কি বলা যায়? মাহাতিমের কথার উত্তর নীলাদ্রি কী দিবে ভেবে পাচ্ছে না। সে চুপ করে রইল। মাহাতিম নীলাদ্রির দিকে এক পলক তাকিয়ে বলে উঠল, অতীতটা ভুলে স্থানটা কি আর কাউকে দেওয়া যায় না নীলাদ্রিতা? দয়া দেখাচ্ছেন? আমি আর আগের নীলাদ্রিতা নই। বলে নীলাদ্রি উঠে চলে আসলো। পিছনে রেখে গেলেও একজোড়া সিক্ত সিকসিকে আঁখি। 2 দিন পর লোকমান সাহেবকে দেখতে নেহাল আহমেদ আর রুবিনা বেগম এলেন। নীলাদ্রিকে কাজ দেওয়ার পর থেকে লোকমান সাহেবের সাথে নেহাল আহমেদের ফোন আলাপ হয়। সেই সূত্রে এই 2 বছরে একটা ভালো সম্পর্ক তৈরি হয়েছে। মাহাতিম আসার পর নীলাদ্রি আর তেমন আসে না। লোকমান সাহেবকে মাহাতিম 2 দিনের মাথায় বাসায় নিয়ে আসে। তিনিও আর হসপিটালে থাকতে চান না। নীলাদ্রি বাবা মাকে লোকমান সাহেবের বাসার সামনে নামিয়ে দিয়ে নিজে ক্লাসে চলে গেল। সামনে পরীক্ষা, ভালো মতো পড়তে হবে। লোকমান সাহেবের ব্যবসা এখন মাহাতিম দেখাশোনা করে। সেও কথা দিয়েছে বাবাকে ছেড়ে আর যাবে না। বাবা যেটা বলে সেটাই সে মাথা পেতে গ্রহণ করে নেবে। নেহাল আহমেদ আর রুবিনা বেগম লোকমান সাহেবকে দেখতে আসায় তিনি তাদেরকে একটা কথা দিয়ে ফেললেন। তিনি বললেন তার একমাত্র ছেলের সাথে নীলাদ্রিকে বিয়ে দিবেন। নেহাল আহমেদ বলে উঠলেন, আমার মেয়ের অতীত হয়তো আপনি জানেন না ভাই সাহেব, তাই হয়তো এরূপ অনুরোধ করছেন।
নেহাল আহমেদের কথা শুনে লোকমান সাহেব হাসলেন। আমি সব জানি। আমি এই 2 বছরে আপনার মেয়েকে দেখে আসছি। নীলাদ্রি আমার মেয়েরই মতো। তার মধ্যে খারাপ কিছু আমি দেখিনি। আমি এও দেখেছি সে কতটা কষ্ট করে স্ট্রাগল করেছে। আমি প্রথম দিনে ভেবে নিয়েছি নীলাদ্রিকে আমার ছেলের বউ করব। কিন্তু আমি জানতাম নীলাদ্রি তখন রাজি হতো না, কারণ তখন সবেমাত্র সে একটা দাগ থেকে উঠে এসেছে। আর সে একজন ডিভোর্সি, এটা আমি না বললেও সে নিজেই আগ বাড়িয়ে বলে দিত। সে সফল হয়েই রাজি হতো। তাই এখন বলছি, ওই ছেলেটা আসলে হীরাকে চিনতে ভুল করেছে। আমি নীলাদ্রির ব্যাপারে সব জেনে প্রস্তাবটা দিচ্ছি। নেহাল আহমেদ স্ত্রীর দিকে তাকালেন। তিনি বললেন, আস্তে ধীরে নীলাদ্রির কাছ থেকে উত্তর জেনে বলবেন। এরপরে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। মাহাতিম বাসায় ফিরতে লোকমান সাহেব মাহাতিমের বিয়ের ব্যাপারে কথা তুললেন। মাহাতিম রাজি হতে না চাইলে তিনি বলে উঠলেন, আমি আর কয়দিনে বা বাঁচব বাবা? তোর কাছে বাবা হিসাবে আর কোনো দিন কিছু চাইব না। আমি মেয়ে দেখে রেখেছি। বিয়ের কথা বলতে মাহাতিমের চোখে নীলাদ্রির চেহারাটা বেশি উঠল। যেটার জন্য এতদিন বাবার কাছ থেকে সে দূরে ছিল, সেটাই শেষ পর্যন্ত করতে হবে, অন্তত বাবার কথা রাখার জন্য হলেও। কিন্তু মাহাতিম কি বলতে পারবে নীলাদ্রিকে? মেয়েটা চোখের আড়ালে ছিল, তাও একটু বলতে পেরেছিল। যার জন্য দেশ ছেড়ে থেকেছে, দেশে আসতেই তাকে পৌঁছে পেল আবার অন্য রূপে। 5 বছর আগে যে স্থানটা একজনকে দিয়ে দিয়েছে, কিভাবে সে স্থানে অন্য কাউকে বসাবে মাহাতিম? আমি তোমাকে রাতে জানাবো বাবা, বলে মাহাতিম বাবার রুম ছেড়ে বেরিয়ে গেল। লোকমান সাহেব ছেলের কথা শুনিয়ে হাসল। রাতে জানাবে মানে বিয়েতে রাজি হবে। তিনি জানতেন তার ছেলে তার কথা রাখবে। রাতে খেয়ে পড়াশোনা শেষ করে শাড়ি নিয়ে বসল নীলাদ্রি। এমন সময় নেহাল আহমেদের কল পেয়ে মোবাইলটি কানের পাশে ধরে সে সেলাইয়ের কাজে লেগে পড়ল। হ্যাঁ বাবা, তোমরা পৌঁছে গিয়েছ? নেহাল আহমেদ জবাব দিলেন, তারা অনেক আগেই পৌঁছে গিয়েছে। নেহাল আহমেদকে আজ মোবাইল রাখতে না দেখে নীলাদ্রি ব্রু কোঁচকাল। বাবা, তুমি কি কিছু বলতে চাচ্ছ? বলো। আসলে নেহাল আহমেদকে আমতা আমতা করতে দেখে নীলাদ্রি হেসে বাবাকে আশ্বস্ত করলো বলার জন্য। নীলাদ্রির হাসি শুনেই নেহাল আহমেদ কথা বলার জোর পেলেন। আচ্ছা, কাল বলবো, এখন শুয়ে পড়ো, এত রাত জাগিস না, বলেই তিনি তড়িঘড়ি করে মোবাইল রেখে দিলেন। কেন জানি নীলাদ্রির ডিভোর্সের পর নেহাল আহমেদের সাথে মেয়ের কোথায় জানি একটা অদৃশ্য দেওয়াল তৈরি হয়েছে। বিয়ের কথা বলতে গেলে আগের ঘটনাটা ওনার চোখের সামনে ভেসে ওঠে। মেয়ের সাথে বাড়ি অন্যায় করে ফেলেছেন উনি। পরদিন সকালে উঠেই নীলাদ্রি ভাবল লোকমান সাহেবকে দেখে আসা উচিত। অনেক দিন দেখা হয় না। এখন হয়তো মাহাতিম অফিসেই থাকবে, তাই দেখা করতে পারবে। যে ভাবা সেই কাজ। নীলাদ্রি চটপট তৈরি হয়ে বেরিয়ে পড়ল লোকমান সাহেবের বাড়ির উদ্দেশ্যে। নীলাদ্রি লোকমান সাহেবের বাড়ি গিয়ে পৌঁছাতে তিনি একদিন পর নীলাদ্রিকে কাছে পেয়ে সব গল্প একসাথে জড়িয়ে দিলেন। নীলাদ্রি তা দেখেই হাসল। তিনি কথায় কথায় নীলাদ্রিকে মাহাতিমের বিয়েতে রাজি হওয়ার ব্যাপারটা উৎফুল্ল হয়ে বলে দিলেন, কিন্তু মেয়েকে সে বিয়েটা চেপে গেলেন। নীলাদ্রি মাহাতিমের বিয়েতে রাজি হওয়া শুনে কিছু সময় স্তব্ধ হয়ে গেল। বুকে চিনচিনে ব্যথা অনুভব করলো। কেন এমন লাগছে তার? হয়তো অনেক বছর আগের অনুভূতিটা আবারও তাজা হয়ে উঠেছে। লোকমান সাহেব খেয়াল করলেন নীলাদ্রির মুখ পাংশুটে আকার ধারণ করেছে। তিনি মুচকি হাসলেন। তিনি ছেলে আসার পরপরই বুঝতে পারলেন হয়তো নীলাদ্রি মাহাতিম একজন আরেকজনকে আগে থেকেই চিনে, তাই এই পরিকল্পনা করেছেন। নীলাদ্রি লোকমান সাহেবকে বলে চুপচাপ বেরিয়ে গেল। এই তাহলে মাহাতিমের ভালোবাসা? 2 দিন না যেতেই বিয়েতে রাজি হয়ে গেল। নীলাদ্রি সোজা লোকমান সাহেবের অফিসে চলে গেল। এখন অফিসার লোকমান সাহেব আসেন না, মাহাতিমের সব কিছু দেখাশোনা করে। নীলাদ্রি ওয়েটিং রুমে বসে মাহাতিমের অপেক্ষা করছে। মাহাতিম গুরুত্বপূর্ণ মিটিংয়ে আছে, তাই ডাকতেও পারছে না। কিছুক্ষণ পর নীলাদ্রির ডাক এলো, স্যার এসেছে। নীলাদ্রি বসা থেকে উঠে দাঁড়ালো। এরপর ক্যাবিনে ঢুকে বসতে মাহাতিম টিস্যু দিয়ে মুখ মুছতে মুছতে বসতেই তার সামনে বসা নীলাদ্রির দিকে দৃষ্টি যেতেই থমকে গেল। সেদিনের পর নীলাদ্রি আর মাহাতিমের সামনে আসেনি। আজ আবার কতদিন পর দেখছে মেয়েটাকে। নীলাদ্রি মাহাতিমের দিকে মনোযোগ দিয়ে তাকালো। পরনে তার সাদা রঙা শার্ট। এই রঙের শার্টটা মাহাতিমের স্নিগ্ধ রূপটা যেন আরও বাড়িয়ে দিয়েছে। কপালের উপরে সিল্কের চুলগুলো লুটোপুটি খাচ্ছে। গালে খোসা খোসা দাড়িগুলো পর্সা চেহারার সাথে যেন একদম খাপে খাপ। সব মিলিয়ে মাহাতিমকে আজ কেন জানি একদম সুদর্শন পুরুষ বলে মনে হচ্ছে। এত বছর মাহাতিমকে একবারও মনোযোগ দিয়ে দেখেনি নীলাদ্রি। আজ কি হয়েছে সে জানে না। মাহাতিম গলা খাকড়ি দিয়ে বলে উঠল, কি খাবে? নীলাদ্রি কিছু না বলে চুপচাপ বসে রইল। এতক্ষণ মনে মনে অনেক কিছু সাজিয়ে এসেছিল, কিন্তু এখন কিছুই বলতে ইচ্ছে করছে না। নীলাদ্রি কোনো ভনিতা ছাড়াই মাহাতিমের উদ্দেশ্যে বলে উঠল, শুনছি বিয়ে করেছেন? হ্যাঁ, মাহাতিমের সহজ উত্তর।
নীলাদ্রি নিরাশ হলো। ও, শুভকামনা রইল বলে নীলাদ্রি চলে আসতে পা বাড়াতে নিলেই মাহাতিমের কথায় থেমে যায়। একজনের জন্য অনুভূতিটা খোদাই করে দিয়েছিলাম, কেউ একজন বলেছিল দয়া না দেখাতে, তাই রাজি হয়েছি। আপনার সাথে আমার মিল হলেও মানুষ কথা বলতে পিছপা হবে না। আমি ডিভোর্সি, এই কথাটা সবার উপরে থাকবে। আমি চাই না আমার কারণে আপনি কথা শুনুন। আপনি বড় হতে চান, তবে তাই হোক, তুমি বড় হও, তখনই না হয় আমাদের মিল হবে। বলতে নীলাদ্রি পেছনে মাহাতিমের দিকে তাকাতেই মাহাতিম তার দিকে তাকিয়ে মুচকি হাসি দিল। নীলাদ্রিও মাথা নেড়ে মুচকি হেসে বেরিয়ে গেল তার কেবিন থেকে। তখন সবেমাত্র মাধ্যমিক শেষ করে কলেজে পা দিয়েছে নীলাদ্রি। সদ্য কিশোরী মেয়ে চঞ্চলতায় ভরপুর ছিল নীলাদ্রি। একই কলেজের 2 ক্লাস উপরে পড়তো মাহাতিম। সেই হিসেবেই দুরন্ত চঞ্চল নীলাদ্রিকে তার প্রথম অনুভূতি হয়েছিল, কিন্তু নীলাদ্রিকে বলার কোনো সাহস কোনো কালেই পায়নি। দূর থেকে নীলাদ্রির সব কিছুতেই খেয়াল রাখত মাহাতিম। নীলাদ্রি প্রথম প্রথম বুঝতে না পারলেও কয়েকদিন যেতেই বিষয়টা খেয়াল করেছে। এরপর আস্তে আস্তে নীলাদ্রির মনেও মাহাতিম জায়গা করে নিল। নীলাদ্রিদের বাস ছাড়ার আগ পর্যন্ত নীলাদ্রির সিটের জানালার পাশে মাহাতিম দাঁড়িয়ে থাকতো, কিন্তু কারো মুখে কোনো কথা থাকতো না। দুজনই সময়টা চুপচাপ উপভোগ করত। এভাবেই চলছিল নীলাদ্রি মাহাতিমের প্রণয়। প্রতিদিন কলেজে যাওয়ার আগে মাহাতিম সাহস করে বলতো আজ নীলাদ্রিকে প্রপোজ করবেই, কিন্তু কলেজে এসে তার সব সাহস চুপসে যেত। কেন জানি না, নীলাদ্রিকে দেখলে তার অনুভূতি ফাঁকা হয়ে যেত। নীলাদ্রিও প্রতিদিন কলেজে আসার সময় মনে মনে উৎফুল্ল হতো, হয়তো আজ মাহাতিম ভাই নীলাদ্রিকে তার মনের কথা বলবে, আর নীলাদ্রি লজ্জায় মাথা নিচু করে ফেলবে। কিন্তু কাজের কাজ কিছুই হতো না। দুজন দুজনের পাশ দিয়ে হেঁটে চলে যেত, কিন্তু সাহস কুলাতো না। আবার আড়ালে ঠিকই একজন আরেকজনের খেয়াল রাখত। সেবার মাহাতিমের সাথে একটা ছেলের শিখি ঝগড়া। ছেলেটি নীলাদ্রিদের ক্লাসেই পড়তো। নীলাদ্রিকে নোট দেওয়ার সময় মাহাতিম দেখে ফেলেছিল। আরেকবার তো নীলাদ্রি একটা মেয়ের চুলি টেনে ছেড়ে ফেলেছিল। কারণ হচ্ছে মেয়েটি আরেক মেয়ের সাথে গল্প করতে করতে মাহাতিমের সৌন্দর্য বর্ণনা করছিল। সেদিন থেকে সম্পূর্ণ কলেজের সবাই নীলাদ্রি মাহাতিমের সম্পর্কটা জানত। কেউ সাহস করে তাদের মাঝখানে আসতো না। অথচ নীলাদ্রি মাহাতিম একে অপরের সাথে কাজের ছাড়া কোনো কথাই বলতো না। আস্তে আস্তে তাদের দুজনের দিনই সুন্দরভাবে চলে যাচ্ছিল। কিন্তু একদিন হুট করে মাহাতিমের মা মারা যায়। তখন থেকে মাহাতিম ভেঙে পড়ে। মাহাতিম তার মাকে প্রচুর ভালোবাসত। মা মারা যাওয়ার পর ঠিকমতো পড়াশোনা করে না, ক্লাসেও আসে না। এক রুমে নিজেকে বন্দি করে রাখত। নীলাদ্রি অনেকবার মাহাতিমের সাথে যোগাযোগের চেষ্টা করছিল, কিন্তু পারেনি। এরই মধ্যে নীলাদ্রির উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হলো। ঠিক সেই সময় এরকম জোর জবরদস্তি করেই নেহাল আহমেদ নীলাদ্রির সাথে আরিয়ানের বিয়ে দিয়ে দেয়। নীলাদ্রি বিয়ের আগে অনেকবার মাহাতিমের সাথে দেখা করার চেষ্টা করেও দেখা করতে পারল না। একসময় বিয়ে হয়ে গেলে আর নীলাদ্রিকে নিয়ে আরিয়ান ঢাকায় চলে গেল। তখনও মাহাতিম মায়ের শোক পুরোপুরি কাটিয়ে উঠতে পারেনি। যেদিন শুনল নীলাদ্রির বিয়ে হয়ে গেছে, সেদিন কী না পাগলামি করেছিল, কিন্তু নীলাদ্রি দেখা আর পায়নি। দেখা পাবে কি করে? নীলাদ্রি যে তখন নতুন সংসারে ব্যস্ত। এখানে আর পড়াশোনা হবে না বলেই মাহাতিম বাবাকে রাজি করিয়ে পাড়ি দেয় অচেনা দেশে। এরপর 5 বছর দুজনের পথ দুদিকে ছিল। কারো সাথে কারো দেখা হয়নি। দুজনের গন্তব্য ভিন্ন হয়ে গেল। সমাপ্ত হয়ে গেল ভালোবাসার পথ চলা। বেলকনিতে দাঁড়িয়ে রাতের চাঁদ দেখতে দেখতে কোন সময় জানি অতীতে চলে গিয়েছিল তা নীলাদ্রির খেয়ালে ছিল না। নীলাদ্রি একটা দীর্ঘশ্বাস ফেলে শাড়ি নিয়ে বসে পড়ল। ঠিক তখনই মোবাইলটা তীব্র ঝংকার তুলে সে মোবাইল হাতে নিয়ে দেখলো বাবা কল করেছে। হ্যাঁ বাবা, কেমন আছিস মা? ভালো আছি, তুমি কেমন আছো? মায়ের কি অবস্থা? কথা শেষ হতে নেহাল আহমেদ কিছু বলতে চাচ্ছিল। নীলাদ্রি চুপ করে রইল। আমি তোমার মেয়ে নই? তুমি আমাকে কথা বলতে কেন এত সংকোচ করছো বাবা? আসলে কি যে বলি, লোকমান সাহেবের ছেলের জন্য তোর সম্বন্ধ আসছে মা। কি যে করি আমি তোর মতামত নিয়ে জানাবো বলেছি। নীলাদ্রি থমকে তাকালো। তার মানে মাহাতিমের সাথে তারই বিয়ের কথা তুলছিল লোকমান সাহেব? আর মাহাতিম, সেও তাহলে নীলাদ্রিকে বিয়ে করতে রাজি হয়েছিল? কথাটা মনে আসতে নীলাদ্রি চট করে চোখ বন্ধ করে ফেলল। ইস, গতকাল যদি বাবাকে কথাটা বলার জন্য জোরাজুরি করতো, তাহলে বোধহয় আজ মাহাতিমের সামনে যেতে হতো না, আর না বিয়ের ব্যাপারটা তুলতে হতো। এখন মাহাতিম কি ভাববে? দিন যতই যায় নীলাদ্রির শাড়ির ব্যবসা ততই প্রসিদ্ধ লাভ করে। প্রথম প্রথম নীলাদ্রি শাড়ি নিয়ে বসে থাকতো, কেউ আসতো না। এরপর নিজে বিভিন্ন দোকানে দোকানে গিয়ে দেখাতো। কেউ কেউ এতগুলো শাড়ি থেকে বেছে শুধু একটা নিত, আবার কেউ কেউ একটাও নিত না। হঠাৎ একদিন এক দোকানদারের নীলাদ্রির একটা শাড়ি চোখে পড়ল। তিনি সাথে সাথে বেশ কয়েকটা শাড়ি অর্ডার দিয়ে ফেললেন।
নীলাদ্রি এই প্রথম কোনো কাস্টমার পেয়ে দিনে রাতে করে কয়েকদিনের ভিতর অনেকগুলো শাড়ির কাজ করে ফেলল। এরপর দোকানদারটা সেই শাড়ি বিভিন্ন শপিং মলের পরিচিত দোকানগুলোতে পাঠিয়ে অনেক লাভবান হন। আস্তে আস্তে নীলাদ্রির অনেক অর্ডার আসতে থাকে। নীলাদ্রিও খুশি মনে সব করে। আস্তে আস্তে লাভ হতে থাকলো। দোকানে একটা জায়গায় 3টি হলো। আরও অনেক অসহায় মেয়েদের প্রশিক্ষণ নিয়ে নীলাদ্রি আরও অসংখ্য নীলাদ্রি গ্রহণ করলো। সবাই ভীষণ খুশি। আস্তে আস্তে নীলাদ্রি শাড়ির ব্যবসায় নামডাক বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে। অনেক দূর দূরান্ত থেকে নীলাদ্রির ডিজাইন করা শাড়ি নিতে আসে ব্যবসায়ীরা। দেখতে দেখতে আরও কয়েক মাস কেটে গেল। নীলাদ্রিও সম্পূর্ণ আত্মমর্যাদাবান নারী হিসাবে সবার কাছে পরিচিতি লাভ করেছে। অনেক অসহায় নারী মেয়ে নীলাদ্রির দোকানে কাজ করে নিজেদের ব্যবসার অগ্রগতি করছে। অনেক অসহায় মেয়ের অনুপ্রেরণা নীলাদ্রি। নীলাদ্রি কীভাবে এতটুকু পথ পাড়ি দিয়েছে তা সবারই জানা। কয়েক মাস যেতে নীলাদ্রি আরও কয়েকটা ব্যবসার সাথে যুক্ত হলো। সব কিছুর পর সমাজে সে নিজের একটা অবস্থান তৈরি করলো। এসব কিন্তু মোটেও একদিনের ব্যাপার নয়, প্রায় 5 বছরের কষ্টের ফল এসব। মাহাতিমা এখন নীলাদ্রির পাশে থেকে যথেষ্ট অনুপ্রেরণা দিয়েছে। এখন শুধু তাদের বিয়ের পালা। ধুমধাম করে তাদের বিয়েটা সম্পূর্ণ হয়ে গেল। পরিশেষে তাদের ভালোবাসা এক হলো। নীলাদ্রি কোথাও যেন একটা তীক্ষ্ণ ব্যথা অনুভব করলো। হয়তো আগের বিয়ের কথা মনে পড়ছে তার। বিশাল এক কামরার ফ্ল্যাটে শীত চলে যাওয়ার আগে সে শেষ হিমেল পরশটুকু বুলিয়ে দিচ্ছে একবার। মাহাতিম হাতের কাজটা তাড়াতাড়ি শেষ করে বিছানায় গা এলিয়ে দিতে মনে পড়ল, আরে আজ তো বৃহস্পতিবার, নীলাদ্রি তাড়াতাড়ি আসবে যে। ভাবতেই পাশ থেকে আনবিরা কেঁদে উঠল। মাহাতিম তাড়াতাড়ি করে আনবিরাকে কোলে নিয়ে বারান্দায় ছুটল। বারান্দায় আসতেই আনবিরার সাথে সাথে চুপ হয়ে যায়। ঠান্ডা এলোমেলো হাওয়ায় উত্তর দিক থেকে ছুটে আসছে। মাহাতিম আনবিরাকে নিজের শরীরের সাথে মিশিয়ে নিল। এই মেয়েটাও না হয়েছে একদম মায়ের মতো। হাজার ঠান্ডা পড়ুক, বারান্দায় আনলেই তার শান্তি। নীলাদ্রি তাড়াতাড়ি করে রুমে ঢুকে বারান্দার দিকে বাবা মেয়ের দিকে একবার চোখ বুলিয়ে হাসল। এরপর ব্যাগ রেখে মুখে পানির ঝাপটা মেরে মুখ মুছতে মুছতে বেরিয়ে আসতে মাহাতিম মেয়েকে একপাশে কোলে রেখে নীলাদ্রির দিকে কফির মগ বাড়িয়ে দিল। নীলাদ্রি মুচকি হেসে তা গ্রহণ করে নেয়। কেমন কাটলো দিন? তা ভালো, ওনারা তো ছাড়তেই চান না। সপ্তাহের এই একটা দিনে তো যাই। শোনো, আজ আরও 2জন মাকে পেয়েছি। ওনাদেরকেও একসাথে রেখে এসেছি বৃদ্ধাশ্রমে। কাল আপনাকে নিয়ে যাব বলছিলাম। আপনি তো সারাদিন এই কোম্পানি ওই কোম্পানি করে করে থাকেন। কাল শুক্রবারে কিন্তু আমরা যাব, মনে রাখেন। কিন্তু কাল তো আমার মিটিং। মাহাতিমকে থামিয়ে দিলে নীলাদ্রি রাগী নজরে তাকিয়ে বলে উঠল, আপনার তো একদিনও সময় হয় না। এত কিছু আমি শুনতে চাই না। কাল আপনি বৃদ্ধাশ্রমে যাচ্ছেন, ব্যাস। যথা আজ্ঞা মহারানী। মাহাতিম হেসে মাথা নেড়ে সায় দিল। বাবা মারা খেয়েছেন? হ্যাঁ, খেয়ে অনেক আগেই ঘুমিয়ে পড়েছে। নীলাদ্রি আনবিরাকে কোলে নিয়ে চুমু খেলো। আনবিরাও ততক্ষণে মাকে দেখে খুশিতে হাত পা ছুটতে লাগলো। সকালে নীলাদ্রি আর মাহাতিম বৃদ্ধাশ্রমে যাওয়ার উদ্দেশ্যে গাড়িতে উঠতেই পথের মধ্যে গাড়ি খারাপ হয়ে যাওয়াতে ড্রাইভার জানালো কিছু সময় লাগবে। নীলাদ্রি আনবিরাকে কোলে নিয়ে গাড়ি থেকে নেমে দাঁড়ায়। মাহাতিমও পাশে দাঁড়ালো। ফুটপাতের পাশেই অদূরে একটা মসজিদ। সেই মসজিদের গেটে চোখ যেতে নীলাদ্রির দৃষ্টি থেমে যায়। অনেকদিন ধরে বৃদ্ধাশ্রমে যাওয়া আসা করছেন ও নীলাদ্রি। সবসময় অগোছালোভাবে লম্বা দাড়ি, জীর্ণশীর্ণ শার্ট পরিহিত এক পাগলকে সে বসে থাকতে দেখত। কোনো কোনো সময় গাড়ি থেকে ড্রাইভারকে দিয়ে টাকাও দিত। আজ হঠাৎ কেন জানি পূর্ণ দৃষ্টি দিতে মনে পড়ল এটা অনেক চিরচেনা একটা মুখ। নীলাদ্রি একটু কাছে এগিয়ে বুঝতে পারল তার ধারণা সঠিক, কিন্তু ও কেন এই অবস্থানে? আরিয়ান? নীলাদ্রি পরপর আরও কয়েকবার ডাকার পরেও ওই লোকটির কাছ থেকে কোনো সাড়া শব্দ পেল না। লোকটি নীলাদ্রিকে কাছে যেতে দেখে বসা থেকে উঠে দৌড় লাগালো। নীলাদ্রি বুঝতে পারল সে মানসিক ভারসাম্য হারিয়েছে। তার হঠাৎ কেন জানি ভীষণ খারাপ লাগলো। মাহাতিম এসব খেয়াল করে পাশের এক দোকানদারের কাছে জিজ্ঞেস করতে তিনি জানালো এখানে তার ভালোবাসার মানুষটার কবর। হঠাৎ কোনো এক দুর্ঘটনায় সে মারা যায়। এরপর থেকেই লোকটা মানসিক ভারসাম্য হারিয়ে এখানেই বসে থাকে। নীলাদ্রি স্তব্ধ দৃষ্টিতে অদূরে আরিয়ানের চলে যাওয়া দিকে দেখতে লাগলো। আরিয়ান সামনের দিকে দৌড়াতে লাগলো। আস্তে আস্তে অদৃশ্য হতেই নীলাদ্রির চোখ ঝাপসা হয়ে আসে। কোনো মানুষ আজ কোন জায়গায়? সে তো এমন কিছু চায়নি। সব কিছুর পরেও সে চেয়েছিল মানুষটা যেন তার ভালোবাসার মানুষটার সাথে ভালো থাকে। কিন্তু এমন কেন হলো? নিয়তি কাকে কোথায় নিয়ে যায় সেটা কেউ বলতে পারে না। আজ থেকে 5 বছর আগে নীলাদ্রির অবস্থান ছিল অনেক নিম্ন, আর আরিয়ানের? অথচ আজ কে কোথায়? মাহাতিম এসে নীলাদ্রির কাঁধে হাত রাখতেই নীলাদ্রি পেছন ফিরে মাহাতিমকে জড়িয়ে ধরল। মাহাতিম এক হাতে আনবিরাকে কোলে রেখে অন্য হাতে নীলাদ্রির মাথায় পরম আদরে হাত বুলিয়ে
অদূরে আরিয়ানের দিকে তাকিয়ে বিড়বিড় করেই উঠল, আল্লাহ ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। তো ভিউয়ার্স, গল্পটির নাম হচ্ছে অনুভূতির মায়াজাল। গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।